লাস্ট দিন যেটা দেখছিলাম গতদিন সফটওয়্যার টেস্টিং এর ছোটখাটো ইন্ট্রোডাকশন আমরা একটু দেখছিলাম যে সফটওয়্যার টেস্টিং কি জিনিস বা সফটওয়্যার টেস্টিং এর যে বেসিক প্রিন্সিপালস গুলো আছে সাতটা, সেই প্রিন্সিপালস গুলো দেখছিলাম। সফটওয়্যার টেস্টিং সম্বন্ধে কিছু মিথ আমরা দেখলাম, সেই মিথ গুলো আসলে সেগুলোর আনসার গুলো কি হবে সেটা আমরা দেখলাম। আর হচ্ছে সফটওয়্যার টেস্টিং কে ডিফাইন আমরা কিভাবে করতে পারি, এই ডেফিনেশন এগুলো এবং ওই সাতটা প্রিন্সিপাল এগুলো দেখছি। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর বেসিক কিছু বিষয়বস্তু যেগুলো আছে আর কি। সফটওয়্যার টেস্টিং এর যে জিনিসগুলো থিওরিটিক্যালি না জানলেই নয়, আমি মোটামুটি সেই জিনিসগুলো নিয়েই আর কি এই স্লাইডটা সাজিয়েছি। তো আমরা শুরু করি সফটওয়্যার টেস্টিং এর বেসিক কিছু জিনিস। প্রথমেই যেটা চলে আসে সেটা হচ্ছে এসডিএলসি। সফটওয়্যার টেস্টিং তো ইটস এ পার্ট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তাই না? সো সেই জন্য আমাদের ফার্স্ট একটু দেখা উচিত এসডিএলসি কি জিনিস। Software testing, software development life cycle, SDLC is a process used by the software industry. So basically SDLC একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন, একটা প্রসেস বলতে পারেন, যেটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইউজ করে কি জন্য? ডিজাইন, ডেভেলপ এন্ড টেস্ট হাই কোয়ালিটি সফটওয়্যার। সো এই এসডিএলসি ভিতরে কি কি আছে খেয়াল করেন। এই প্রসেসটা ইউজ হয় হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইউজ করে ডিজাইন করার জন্য, ডেভেলপ করার জন্য এবং টেস্ট করার জন্য। তিনটা কাজে আমরা ব্যবহার করছি এই এসডিএলসি প্রসেস। So the SDLC aims to produce a high quality software that meets or exceeds customer expectations. So আপনারা সবসময় মাথায় রাখবেন, আমরা কোয়ালিটি সফটওয়্যার বলতে শুধুমাত্র মানে ঠিক আছে আপনার যে রিকোয়ারমেন্টস আছে, আপনার রিকোয়ারমেন্টস গুলোকে মিট করা, মানে রিকোয়ারমেন্টস অনুযায়ী সফটওয়্যারকে ডেভেলপ করা, এইটা একটা ক্রাইটেরিয়া যে কোয়ালিটি সফটওয়্যার হওয়ার। সাথে সাথে একই সাথে কাস্টমার এক্সপেকটেশন ফুলফিল করা। আপনি ফর এক্সাম্পল আপনি এমন একটা সফটওয়্যার ডেভেলপ করলেন যে সফটওয়্যারটা একদম, সেখানে কোনো বাগ ফ্রি সফটওয়্যার, ওই লেভেলে কোনো ফাংশনাল এরর বা কোনো ধরনের ফল্ট নাই। বাট দেখা গেল যে আপনি যখন একটা প্রোডাকশনে দিলেন, আপনার এন্ড ইউজার, আপনার টার্গেটেড ইউজাররা, তারা এটা ইউজ করে কমফোর্ট ফিল করছে না, মানে তাদের কাছে এই জিনিসটা তাদের এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে না, এক্সপেকটেশনটা এক্সিড করতে পারছে না। তার মানে কিন্তু আপনার কোয়ালিটি সফটওয়্যার হলো না। যদিও আপনার ফাংশনালিটি সব ঠিক আছে, আপনার সফটওয়্যার ফাংশনাল অ্যাসপেক্টস গুলা থেকে একদম এভরিথিং ইজ ফাইন, কোনো সমস্যা নেই, বাট তারপরেও কাস্টমার এক্সপেকটেশন ফুলফিল না করার ফলে এটা কোয়ালিটি সফটওয়্যার হবে না। সো এসডিএলসি যেটা এইম সেটা হচ্ছে হাই কোয়ালিটি সফটওয়্যার তৈরি করা, যেটা কিনা কাস্টমার এক্সপেকটেশন ফুলফিল করবে, এবং একই সাথে আপনার যেই সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আপনার যে প্রজেক্ট আপনি হাতে নিলেন, এই প্রজেক্টের নিশ্চয়ই একটা কস্ট এবং টাইম এস্টিমেট থাকবে। এই কস্ট এবং টাইম এস্টিমেটের ভিতরেই এই কাজটাকে শেষ করতে পারা বা শেষ করা, এটাই হচ্ছে মোটামুটি এসডিএলসির উদ্দেশ্য ইউজ করার। সো এসডিএলসি ইজ দ্য অ্যাক্রোনিম অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসও বলা হয়। আমি আগেও বলছি এটা একটা ফ্রেমওয়ার্ক। এসডিএলসি ইজ এ ফ্রেমওয়ার্ক ডিফাইনিং দ্য টাস্ক। আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে প্রত্যেকটা স্টেজে, কতগুলো স্টেজ থাকে তাই না, স্টেজে কোন কোন টাস্ক পারফর্ম করব সেই জিনিসগুলাই এই এসডিএলসি ফ্রেমওয়ার্কে বলা থাকে। তো অবভিয়াসলি আমরা সফটওয়্যার ডেভেলপ মানে আইটি ইন্ডাস্ট্রিতে আমরা যে কাজগুলো করি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, সফটওয়্যার টেস্টিং এর জন্য, প্রত্যেকটা কাজেরই কিছু স্ট্যান্ডার্ড আমরা ফলো করি। আমরা যখন কোডিং করি, কোড লিখি, সেখানে কিছু গাইডলাইন্স আছে যে কি গাইডলাইন্স ফলো করে আমি কোড লিখবো। এরকম প্রত্যেকটা কাজেরই কিছু গাইডলাইন, কিছু স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি। তো দেখা যায় যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস এর জন্য আমরা বেসিক্যালি ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আইএসও আইসি 12207, আইএসও আইসি 12207, এই স্ট্যান্ডার্ডটা আমরা ফলো করি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের জন্য। So it aims to be the standard that defines all the tasks required for developing and maintaining software. So SDLC ভিতরে আমরা যে টাস্কগুলো পারফর্ম করব সেগুলা এই 12207 আইএসও আইসি এখানে ডিফাইন করা আছে। আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে আমার এসডিএলসি যে ফেজ গুলো আছে। এসডিএলসি কি আমরা জানলাম, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আমরা কেন ইউজ করি? টু প্রডিউস হাই কোয়ালিটি সফটওয়্যার। হাই কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপ করার জন্য আমরা এটা ব্যবহার করি। তো সেটার ফেজ গুলা কি কি? প্রথম ফেজ হচ্ছে রিকোয়ারমেন্টস গ্যাদারিং এন্ড অ্যানালাইসিস। এসডিএলসি প্রথম ফেজ হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদার করা এবং সেটাকে অ্যানালাইজ করা। তারপরে ফেজ হচ্ছে ডিজাইন করা, সফটওয়্যারটাকে ডিজাইন করা, সফটওয়্যার ডিজাইন আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অর কোডিং। ডিজাইন করার পরে আমি ওই ডিজাইনটাকে নিয়ে ওই ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করবো, মানে কোড লিখবো, সোর্স কোড লেখা, যেটা আমরা প্রোগ্রামিং বলি বা যেটাই বলি, ডেভেলপমেন্ট বলতে পারি।
ইমপ্লিমেন্টেশন বলতে পারি, কোডিং বলতে পারি, ঠিক আছে। সো ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা করবো কি টেস্টিং, সেটাকে টেস্ট করবো, কোয়ালিটি অ্যাসুরেন্স বা কোয়ালিটি কন্ট্রোল। তারপর হচ্ছে সফটওয়্যার টেস্টিং, ডেভেলপমেন্ট হয়ে গেল, সফটওয়্যার টেস্ট হয়ে গেল, সফটওয়্যার টেস্টিং করার ফলে কিছু বাগ আসলো, বাগ রেজ করা হলো, সেই বাগগুলোকে রিজলভ করা হলো, সফটওয়্যারটাকে আবার রিটেস্টিং করা হলো। এইভাবে করে ফাইনালি যখন এটা অ্যাপ্রুভাল পাবে যে হ্যাঁ এটা এখন মোটামুটি বাগ ফ্রি বা এটা এখন প্রোডাকশনে যেতে পারে, তখন এটাকে ডিপ্লয় করা হয়। সো নেক্সট ফেজে নাম হচ্ছে ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্ট ফেজে যাওয়ার পর চলে যায় মেইনটেনেন্স ফেজে। সো এইগুলা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ফেজ গুলা। টোটাল এখানে 6টা ফেজ আছে: requirement gathering, analysis, design, implementation, testing, deployment and maintenance. সো আমরা একটু দেখি প্রত্যেকটা ফেজের কিছু ডিটেইল আমরা দেখব। যেমন ফার্স্ট ফেজ হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং এন্ড অ্যানালাইসিস। সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হচ্ছে আপনার এসডিএলসি এর খুব ফান্ডামেন্টাল একটা এবং মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা স্টেজ এসডিএলসি, রিকোয়ারমেন্টস গ্যাদারিং বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো এটা বেসিক্যালি হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম আছে বা টোটাল যে প্রজেক্ট টিম আছে সেই টিমদের খুব সিনিয়র লেভেলের মেম্বাররা বেসিক্যালি এই স্টেপটা পারফর্ম করেন। তবে হ্যাঁ, তারা এই স্টেপটা মানে রিকোয়ারমেন্টস গ্যাদারিং অ্যানালাইসিস করেন, কিন্তু কাস্টমারদের কাছ থেকে ইনপুট নিয়ে, কাস্টমারদের কাছ থেকে ইনপুট নেওয়া, যারা আর কি এই সফটওয়্যারটা দিন শেষে ইউজ করবে। দেন সেলস ডিপার্টমেন্ট যারা আছে তাদের কাছ থেকে ইনপুট নেওয়া হয়, মার্কেট সার্ভে করা হয়। দেন ডোমেন এক্সপার্ট যারা আছে, ডোমেন এক্সপার্ট বলতে আমরা সফটওয়্যার তো বিভিন্ন রকম ডোমেনের সফটওয়্যার আছে, ইআরপি একটা ডোমেন হতে পারে, মেডিকেল একটা ডোমেন হতে পারে, দেন হচ্ছে আপনার ইনভেন্টরি একটা ডোমেন হতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম ডোমেন হতে পারে, হেলথ একটা ডোমেন হতে পারে, ঠিক আছে। তো এরকম ডোমেন এক্সপার্ট যারা আছে সেই ডোমেন এক্সপার্টদের থেকেও এখানে ইনপুট নেওয়া হয়। তারপর এই ইনপুটগুলো নিয়ে এই ইনফরমেশন গুলো ইউজ করা হয় টু প্ল্যান দ্য বেসিক প্রজেক্ট অ্যাপ্রোচ, ঠিক আছে। এই ইনপুটগুলো নিয়ে বেসিক প্রজেক্টে আমি কি অ্যাপ্রোচ হবে, কিভাবে আগাবো সেটা প্ল্যান করা হয়। আর হচ্ছে একই সাথে আমার ইকোনমিক্যাল ফিজিবিলিটি স্টাডি, মানে আমি ইকোনমিক্যালি কতটুকু আমার রিটার্নটা আমি কবে পাবো, এই সফটওয়্যারটা ডেভেলপ করার মতোটা রিটার্ন লাগবে, তাই না? আমি তো দিন শেষে একটা আমি বেনিফিট করার জন্য এটা করছি, সো আমি রিটার্নটা কবে পাবো, এই ধরনের ইকোনমিক্যাল যেই ফিজিবিলিটি স্টাডি গুলো আছে সেগুলা করা, এবং অপারেশন এবং টেকনিক্যাল এরিয়া যেগুলো আছে, ঠিক আছে, মানে ফিজিবিলিটি স্টাডিটা ইকোনমিক্যাল এরিয়াতে করবে, অপারেশনাল এরিয়াতে করবে এবং টেকনিক্যাল এরিয়াতে করবে। সো এইগুলা করার পরে আফটার রিকোয়ারমেন্টস গ্যাদারিং, these requirements are analyzed for their validity and the possibility of incorporating the requirements in the system to be developed. So এই রিকোয়ারমেন্টস গ্যাদার করার পরে সেগুলোকে অ্যানালাইজ করা হয় যে আদৌ এই রিকোয়ারমেন্টস গুলা ইমপ্লিমেন্ট করার মতো উপযুক্ত কিনা। আপনি এমন একটা আকাশ কুসুম রিকোয়ারমেন্টস নিয়ে আসলেন যেটা আদৌ ইমপ্লিমেন্ট করা সম্ভব না সফটওয়্যারের ভিতরে, তো সেটা কিন্তু যদি রিকোয়ারমেন্টস হিসেবে থেকে যায় ভবিষ্যতে সফটওয়্যার ফেল করতে পারে, বা ওই ভুল রিকোয়ারমেন্ট যখন ইমপ্লিমেন্ট করা হবে তখন এটা আরো বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সো এটা গেল হচ্ছে রিকোয়ারমেন্টস গ্যাদারিং অ্যানালাইসিস। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদার হয়ে গেল, আমার কাছে এখন সবগুলো রিকোয়ারমেন্টস আছে, আমার সফটওয়্যার কি ডেভেলপ করতে হবে আমি জানি। সো নেক্সট স্টেপ হচ্ছে এই সফটওয়্যারটাকে ডিজাইন করা, ঠিক আছে। সো ইন দিস ফেজ দ্য সিস্টেম এন্ড সফটওয়্যার ডিজাইন ইজ প্রিপেয়ার্ড from the requirement specifications which were studied in the first phase. So প্রথম ফেজে যে রিকোয়ারমেন্টস গুলা গ্যাদার করা হলো সেইগুলোর উপর বেস করে বা সেগুলাকে স্টাডি করার মাধ্যমে একটা সিস্টেম এবং সফটওয়্যারের ডিজাইন প্রিপেয়ার করা। সো এইখানে বেসিক্যালি ডিজাইনের ক্ষেত্রে দুই রকম ডিজাইন করা হয়, একটা হচ্ছে হাই লেভেল ডিজাইন যেটাকে বলা হয় HLD, আর একটা হচ্ছে লো লেভেল ডিজাইন, ঠিক আছে, LLD বলা হয়। তো HLD তে যেটা করা হয় আপনার ওভারঅল সিস্টেমের আর্কিটেকচার ডিজাইন করা হয়। সিস্টেম ডিজাইন হেল্পস ইন স্পেসিফাইং হার্ডওয়্যার এন্ড সিস্টেম রিকোয়ারমেন্টস এন্ড অলসো হেল্পস ইন ডিফাইনিং ওভারঅল সিস্টেম আর্কিটেকচার, ঠিক আছে। সো এই সিস্টেম ডিজাইনে আপনার এই টোটাল আর্কিটেকচারটা ডিজাইন করা হয় যে আসলে কোথায় কোন হার্ডওয়্যার থাকবে, সফটওয়্যারের কোন কোন পোর্শন কোথায় থাকবে, সার্ভার গুলো কিভাবে অ্যারেঞ্জ করা থাকবে, এরকম হাই লেভেলের একটা আর্কিটেকচারাল ডিজাইন টোটাল সফটওয়্যারের ডিজাইন করা হয়, ঠিক আছে। আর হচ্ছে লো লেভেল ডিজাইনে কি করা হয়, লো লেভেল ডিজাইন হচ্ছে এই আর্কিটেকচারটাকে ভেঙে মডিউলার আকারে নিয়ে চলে আসে, মানে মডিউল বাই মডিউল কোন মডিউলের কি কি থাকবে, কি কম্পোনেন্ট থাকবে, এভাবে ডিজাইন করা হয়, এটাকে বলা হয় লো লেভেল ডিজাইন। সো
এই সিস্টেম ডিজাইন করার সময় টেস্টাররা হচ্ছে টেস্ট স্ট্র্যাটেজি করে, মানে আমরা তো জানি যে সফটওয়্যার টেস্টিং হচ্ছে একটা কনকারেন্ট প্রসেস। সফটওয়্যার যে শুধুমাত্র ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্টের সাথে সফটওয়্যার টেস্টিং এ কিন্তু মানে শুধু ওয়াটারফল ছাড়া ডেভেলপমেন্টের সাথে একই সাথে টেস্টিং কিন্তু চলে। শুধুমাত্র ওয়াটারফল যে মডেল আছে, ওয়াটারফল মডেলে যেটা হয় যে ডেভেলপমেন্টটা শেষ হওয়ার পরে শুধুমাত্র টেস্টিং শুরু হতে পারে, বাট অন্যান্য ভি মডেল বা এজাইল বলেন যে কোনো মডেলে একই সাথে সফটওয়্যার টেস্টিং হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে একটা কনকারেন্ট প্রসেস। তো দেখা যাবে যখন সিস্টেম ডিজাইন চলতেছে তখন ওই ফেজে টেস্টাররা হয়তো টেস্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে। ওকে, ডিজাইন ফেজ শেষ হওয়ার পরে আমার কাছে ডিজাইন আছে, ঠিক আছে, মানে সফটওয়্যার ডিজাইন ডকুমেন্ট আছে, এসডিডি যেটা বলে আমরা, এসডিডি সফটওয়্যার ডিজাইন ডকুমেন্ট। এখন এই সফটওয়্যার ডিজাইন ডকুমেন্ট দেখেই বা আমার কাছে এফআরএস আছে, এসডিডি আছে, ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, সফটওয়্যার ডিজাইন ডকুমেন্ট, এগুলোর উপর বেস করে এখন আমাদের ডেভেলপার যারা আছে তারা এই সিস্টেমটাকে ডেভেলপ করা শুরু করবে, মানে কোডিং করা শুরু করবে। So on receiving the system design documents, the work is divided in modules or units and actual coding is started. Okay, so total কাজটাকে এই মডিউল বা ইউনিট হিসেবে ভাগ করে দেওয়া হয়, তো তারপরে কোডিং শুরু হয়। Since in this phase the code is produced, so it is the main focus for the developer. So এই পোরশনটাতে আসলে ডেভেলপারদের মেইন রেসপন্সিবিলিটিস। তারা যেহেতু কোড করবে এই ডিজাইন ডকুমেন্ট বা এফআরএস রিকোয়ারমেন্টস অনুযায়ী তারা এই সিস্টেমটাকে বিল্ড করবে। সো দিস ইজ দ্য লংগেস্ট ফেজ অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো এটাকে বলা হয় মোটামুটি সবচেয়ে বড় একটা ফেজ ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের, ইমপ্লিমেন্টেশন অর কোডিং। ওকে, সো কোডিং করা হলো, ডেভেলপাররা কোড টোড লিখলো, কিছু জিনিস কিছু একটা ভিজিবল কিছুটা দাঁড়াইলো, একটা সফটওয়্যার দাঁড়ালো, এরপর চলে যাবে এটা একটা বিল্ড হিসেবে চলে যাবে টেস্টারদের হাতে বা কিউসি টিমের কাছে। সো টেস্টিং এ তারা কি করবে, আফটার দ্য কোড ইজ ডেভেলপ ইট ইজ টেস্টেড এগেইনস্ট দ্য রিকোয়ারমেন্টস। সো টেস্টাররা ফার্স্টে কি করবে, স্পেসিফিকেশন বেসড তারা টেস্টিং করবে, মানে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন যেটা আছে তার এগেইনস্টে তারা চেক করে দেখবে যে অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট যেটা চাচ্ছে বা রিকোয়ারমেন্টসে যেগুলো বলা হয়েছিল সেই অনুযায়ী এই সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে কিনা। So after the code is developed, it is tested against the requirements to make sure that the product is actually solving the needs and addressed and gathered during the requirements phase. So তারা চেক করে দেখবে যে রিকোয়ারমেন্টস অনুযায়ী এটা ডেভেলপ করা হয়েছে কিনা এবং অ্যাকচুয়ালি এটা যেই নিড বা যেই নিডের উপর বেস করে এই রিকোয়ারমেন্টস গুলো নেওয়া হয়েছিল সেই নিডটাকে আসলে সে অ্যাড্রেস করতে পারে কিনা। ওকে, সো এই টেস্টিং ফেজের সময়ই দেখা যাবে যে ওই যে ইউনিট টেস্টিং, আমি টেস্টিং এর লেভেল বলছিলাম কয়টা, চারটা লেভেল, একটা হচ্ছে ইউনিট লেভেল, একটা হচ্ছে ইন্টিগ্রেশন লেভেল, একটা হচ্ছে সিস্টেম লেভেল, আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেভেল। এগুলো পরপর হয়, ইউনিট টেস্টিং সবার আগে হয়, দেন ইউনিট টেস্টিং এর পরে ওই প্রত্যেকটা ইউনিট গুলোকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে চেক করা হয় যে এদের ভিতরে ইন্টার কানেক্টিভিটি ঠিক আছে কিনা, ওইটাকে বলা ইন্টিগ্রেশন টেস্টিং আর কি। হ্যাঁ, ইন্টিগ্রেশন টেস্টিং এর পরে টোটাল সিস্টেমটাকে অ্যাজ এ হোল টেস্ট করা হয়, এটাকে বলা হয় সিস্টেম টেস্টিং। আর লাস্টে হচ্ছে ইউজারদের এন্ড থেকে বা ক্লায়েন্টের এন্ড থেকে বা কাস্টমার এন্ড থেকে প্রতিনিধিরা এসে কিছু টেস্ট করেন যে সফটওয়্যারটা ঠিকমতো কাজ করে কিনা, এটাকে বলা হয় ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। সো এই টেস্টিং ফেজে এই টেস্টিং গুলো নর্মালি করা হয় এবং একই সাথে এগুলো তো ফাংশনাল টেস্টিং, একই সাথে এর সাথে সাথে নন ফাংশনাল টেস্টিং গুলো করা হয়, যেমন সিকিউরিটি টেস্টিং, যেমন পারফরমেন্স টেস্টিং, দেন হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং, এই ধরনের টেস্টিং করা হয়। টেস্টিং শেষ হয়ে গেল, টেস্টিং ফেজে কি হয়, টেস্টাররা বাগ রেজ করে, বিভিন্ন ধরনের ফল্ট যদি থাকে কোনো ইয়ের ভিতরে, সফটওয়্যার ভিতরে, সেগুলোকে রেজ করা হয়, সেগুলো ডেভেলপারদের কাছে যায়, ডেভেলপাররা সেই বাগগুলোকে সলভ করে আবার টেস্টারদের কাছে আসে, টেস্টাররা চেক করে দেখেন যে যে বাগগুলো সলভ করেছিল এগুলো আদৌ সলভ হয়েছে কিনা। যদি তারা মনে করেন যে সলভ হয়েছে, তারা এটাকে বলেন যে হ্যাঁ এটা ভেরিফাইড ফিক্সড, মানে ফিক্স হয়ে গেছে এটা। আফটার দ্যাট এটা ডেপ্লয়মেন্টে চলে যায়। ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে এইটাকে কোথাও, মানে যে ধরনের অ্যাপ্লিকেশন হোক না কেন, এটাকে হোস্ট করা কোথাও এক জায়গায়, ডেপ্লয় করা। হ্যাঁ, সো আফটার সাকসেসফুল টেস্টিং দ্য প্রোডাক্ট ইজ ডেলিভার্ড অর ডেপ্লয়েড টু দ্য কাস্টমার ফর দেয়ার ইউজ। সো এটা বেসিক্যালি কাস্টমারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বা ডেপ্লয়মেন্ট করা হয়। সো অ্যাজ সুন অ্যাজ দ্য প্রোডাক্ট ইজ গিভেন টু দ্য কাস্টমার্স, দে উইল ফার্স্ট ডু দ্য বেটা টেস্টিং। কাস্টমারদের দেওয়ার সাথে সাথে তারা কি করবে, আপনারা সবাই নিশ্চয়ই দেখবেন, খেয়াল করছেন যে কিছু কিছু অনেক সময় সফটওয়্যারের বেটা ভার্সন রিলিজ করে বলে যে দিস ইজ দ্য বেটা ভার্সন। ঠিক আছে, খেয়াল করবেন, বেটা ভার্সন রিলিজ হয় সফটওয়্যারের, এটার উদ্দেশ্যই হচ্ছে কাস্টমারদের কাছে ফার্স্টে একটু দেওয়া সফটওয়্যারটা ভার্সন বেটা হিসেবে রিলিজ করা, যে কাস্টমাররা ইউজ করে দেখুক যে এটা তাদের নিড ফুলফিল করে কিনা বা এখানে কোনো ধরনের ইস্যু আছে কিনা, যাতে তাদের কাছ থেকে একটা ফিডব্যাক পাওয়া যায়। ওকে, সো যদি এই বিটা ভার্সনে বা বিটা টেস্টিং এর সময় ইফ এনি চেঞ্জেস আর রিকোয়ার্ড অর ইফ এনি বাগস আর কট, দেন দে উইল রিপোর্ট টু দ্য ইঞ্জিনিয়ারিং টিম। সো তারা ইঞ্জিনিয়ারিং টিমের কাছে রিপোর্ট করবে
once those changes are made or bugs are fixed, then the final deployment happens. So যখনই বেটা টেস্টিং শেষ হয়ে যাবে এবং বেটা টেস্টিং এর সময় যদি কোনো ধরনের বাগ রিপোর্ট হয় বা কোনো ধরনের ইস্যু রেইজ হয়, সেগুলা সলভ করা হবে এবং ফাইনালি এই সফটওয়্যারটাকে বা অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করা হবে, ফাইনাল ডিপ্লয়মেন্ট করা হবে আর কি। হ্যাঁ, সো ডিপ্লয়মেন্ট করা মানেই হচ্ছে এটা এন্ড ইউজারদের কাছে চলে গেল, ফাইনালি তারা ইউজ করতে থাকবে এবং এই সফটওয়্যারটা চলে যাবে মেইনটেনেন্স ফেজে। সো ওয়ান্স দ্য কাস্টমার্স স্টার্ট ইউজিং দ্য ডেভেলপড সিস্টেম, দেন দ্য অ্যাকচুয়াল প্রবলেমস কাম আপ। তো দেখা যাবে কি, আমি আগে একদিন বলছিলাম যে কোনো সফটওয়্যারে আসলে 100% বাগ ফ্রি না। আর আপনি হাজার সফটওয়্যার টেস্টিং করেন, দেখা যাবে যে কিছু মাইনর ইস্যুস থেকেই যাবে, যেগুলো হয়তো মেইনটেনেন্স ফেজে কাস্টমাররা ইউজ করার সময় হয়তো টের পাওয়া যাবে। তো এরকম অনেক প্রবলেমই আসতে পারে, অ্যাকচুয়াল প্রবলেমস কাম আপ আসতেই পারে এবং এগুলো টাইম টু টাইম রিজলভ করা হবে এবং এগুলো সব মেইনটেনেন্স ফেজে করা হবে। এমন হতে পারে যে মেইনটেনেন্স ফেজে যে কোন একটা ফিচার আগে ছিল, ওই ফিচারটা এখন আসলে দরকার হচ্ছে না বা কাস্টমার ওইভাবে ইউজ করছে না, তো এই ফিচারটাকে অবসলিট করে দেওয়া। এমন হতে পারে কাস্টমারদের নিডের উপর বেস করে একটা নতুন রিকোয়ারমেন্টস এসছে, নতুন রিকোয়ারমেন্ট আসলো, সেই রিকোয়ারমেন্টটাকে সেখানে ইমপ্লিমেন্ট করা, এরকম মানে ফিচার অ্যাড করা, ফিচার রিমুভ করা, এরকম মেইনটেনেন্স ফেজে এগুলো হতে পারে। সো দিস প্রসেস where the care is taken for the developed product is known as maintenance. সো যেই প্রোডাক্টটা ডেভেলপ করা হলো সেটার যে কেয়ারটা নেওয়া হয়, বিভিন্ন রকম মেইনটেনেন্স আছে, যেমন কারেক্টিভ মেইনটেনেন্স, অ্যাডাপটিভ মেইনটেনেন্স, ঠিক আছে। মেইনটেনেন্স ফেজের আবার কয়েকটা ক্যাটাগরি আছে। সো এটা হচ্ছে এসডিএলসি টোটাল ফেজ গুলো। সো এখানে কি কারোর কোনো ধরনের কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি আছে কিনা? আমরা এসডিএলসি কি জিনিস দেখলাম, তারপর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে এসডিএলসি যে 6টা ফেজ, সেই ফেজের আমরা কিছু ডেসক্রিপশন দেখলাম যে আসলে কোন ফেজে আমরা কি কাজ করি, ঠিক আছে। তো এইখানে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কাইন্ডলি করতে পারেন, আমরা ডিসকাস করব। ওকে, সো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা চলে যাই হচ্ছে এসডিএলসি মডেলস। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কি আমরা দেখলাম, আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যে স্টেজ গুলো আছে সেই স্টেজ গুলো দেখলাম, টোটাল কতগুলো স্টেজ আছে সেগুলো দেখলাম। এখন হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে কিছু মডেল আছে, যে মডেলগুলো বিভিন্ন রকম মডেল ফলো করে আমরা সফটওয়্যার ডেভেলপ করি। সো দ্য ভেরি ফার্স্ট মডেল যদি বলি, ফার্স্ট মডেল হচ্ছে আমার ওয়াটারফল মডেল। আমরা বলি ওয়াটারফল মডেল হচ্ছে ফার্স্ট মডেল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে। কিন্তু একটুখানি এখানে শেয়ার করে রাখি, ওয়াটারফল মডেলের আগেও একটা মডেল ছিল সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। ফার্স্টে একদম ভেরি ফার্স্ট একটা মডেল ছিল যেটাকে বলা হতো কোড অ্যান্ড ফিক্স। কোড অ্যান্ড ফিক্স, তো ওইখানে ওই মডেলে কি করা হতো, কোনো আচ্ছা আজানটা শেষ হোক, হ্যাঁ। ওকে, সো যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এসডিএলসি মডেল, তাই না। ওয়াটারফলের আগে আরেকটা মডেল ছিল যেটাকে বলছি আমরা কোড অ্যান্ড ফিক্স। কোড অ্যান্ড ফিক্স মডেল যেটা করা হতো, ডেভেলপাররা কোড এক পাশ দিয়ে কোড লিখতেন, যেটুকু লিখছে ওইটুকু আবার টেস্ট করা হতো, টেস্ট করে প্রবলেম বের করে ফিক্স করা হতো। আবার কোড লিখতো, আবার প্রবলেম বের করা হতো, ফিক্স করা হতো। তবে কোড লিখে ফিক্স করে, এই জন্য এটার নাম ছিল কোড অ্যান্ড ফিক্স। তো দেখা গেছে ওখানে কোনো ধরনের আসলে ফর্মালিটি ছিল না, বা স্ট্যান্ডার্ড কোনো গাইডলাইন বা কোনো ধরনের ফ্রেমওয়ার্কের ভিতরে ওটাকে ফেলা যেত না, জাস্ট একটা ইনফর্মাল একটা ইয়ে ছিল। সো তারপর আসলে এই ফর্মাল প্রসেস মডেলগুলো ইন্ট্রোডিউস করা হলো। প্রথম যেটা ইন্ট্রোডিউস বা প্রথম যেটা মডেলটা আসলো সেটাকে বলা হচ্ছে ওয়াটারফল মডেল। So the waterfall model was the first process model to be introduced.
সো এটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার সিকোয়েন্সিয়াল লাইফ সাইকেল মডেল। লিনিয়ার সিকোয়েন্সিয়াল, লিনিয়ার মানে কি, সরলরৈখিক। আর সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে একটা পর একটার পর একটা সিকোয়েন্সিয়ালি যাচ্ছে, তাই না? সো লিনিয়ার সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে এরকম সরলরৈখিক একটা প্রসেস, যেখানে একটার পরে আরেকটা প্রসেস শুরু হয়, একটা শেষ না হলে আরেকটা শুরু হতে পারবে না, এরকম। সো এটাকে বলা হচ্ছে সবচেয়ে বেশি সিম্পল এবং মানে ইট ইজ ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ, বুঝতেও সুবিধা এবং ইউজ করতেও সুবিধা এই মডেলটা। সো এই যে ওয়াটারফল মডেলে যেটা বলা হচ্ছে, প্রত্যেকটা ফেজ ফুললি কমপ্লিট হতে হবে আরেকটা ফেজ শুরু হওয়ার আগে। ঠিক আছে, একটা ফেজ ফুললি শেষ না করে আপনি আরেকটা ফেজ শুরু করতে পারবেন না। ফেজ গুলো বলতে বুঝছেন তো, এই যে 6টা ফেজ আমরা যেটা আলোচনা করলাম, এই ফেজ গুলা। ঠিক আছে। So this type of software development model is basically used for project which is small. So দেখা যায় যে um, খুব ছোটখাটো প্রজেক্ট যেগুলা, বা যেখানে কোনো আনসার্টেন রিকোয়ারমেন্টস নাই, মানে রিকোয়ারমেন্টস গুলো ফিক্সড বা ফ্রিজ করা, রিকোয়ারমেন্টস যা আছে এর বাইরে কোনো রিকোয়ারমেন্টস নাই, নতুন করে রিকোয়ারমেন্টস আসবে না, এরকম যদি হয়, রিকোয়ারমেন্টস ফ্রিজ থাকে বা প্রজেক্টটা স্মল হয়, সেই সকল জায়গায় এই ওয়াটারফল মডেল সবচেয়ে বেশি সুটেবল। সো এট দ্য এন্ড অফ ইচ ফেজ, প্রত্যেকটা ফেজের শেষে একটা রিভিউ করা হয়। এ রিভিউ টেকস প্লেস টু ডিটারমাইন ইফ দ্য প্রজেক্ট ইজ অন দ্য রাইট পাথ, প্রজেক্টটা রাইট পাথে বা সঠিক পথে আছে কিনা সেটা চেক করার জন্য একটা রিভিউ করা হয় প্রত্যেকটা ফেজের শেষে। ওকে, এন্ড ওয়েদার অর নট টু কন্টিনিউ অর ডিসকার্ড দ্য প্রজেক্ট, এবং সেখানে ডিসাইড করা হয় যে এটা যদি রাইট পাথে থাকে তাহলে ইট শুড বি কন্টিনিউড, আর যদি এটা রাইট পাথে না থাকে দেন ইট শুড বি ডিসকার্ডেড, মানে প্রজেক্টটা ওখানেই শেষ করে ফেলা হোক আর কি। ঠিক আছে। সো এই ডিসকার্ড আর কন্টিনিউ করার ইয়ে নিয়ে একটা মাথায় আসলে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আসলে কেন আমি প্রজেক্ট করলে সমস্যা কি, ডিসকার্ড কেন করবো? কারণ এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো কস্ট। আপনি একটা প্রজেক্ট করছেন, ডেভেলপ করছেন, সেখানে কিন্তু আপনি প্রচুর পয়সা ইনভেস্ট করতেছেন, মানে ইনভেস্ট করতেছেন। বিশেষে আপনার টার্গেটই হচ্ছে যে এখান থেকে আপনার রিটার্নটা নিয়ে আসা, বেনিফিট দিন শেষে লভ্যাংশ বা লাভ নিয়ে আসা, তাই না? আপনার বেনিফিট যাতে হয়। এখন গুগল, মাইক্রোসফট, বড় বড় কোম্পানি যারা আছে, যেমন গুগলের কথাই যদি বলি, আমিও এটা একজনের মুখে শুনছি আর কি। উনি গুগলে, উনি মাইক্রোসফট এইসব জায়গায় চাকরি করছেন আর কি, মাইক্রোসফটে ছিলেন বহু বছর। তো গুগল, মাইক্রোসফট এইসব জায়গায় যেটা হয় সেটা হচ্ছে এরা পার্টি করে, ফেল মানে প্রজেক্ট ডিসকার্ড করে পার্টি করে। কিরকম, যে একটা প্রজেক্ট তারা হাতে নিল এবং দেখা গেল যে প্রজেক্ট করার একটা 6 মাসের মাথায় বা 1 বছরের মাথায় তাদের কাছে মনে হলো যে এই প্রজেক্টটা যদি আমি আরো সামনে কন্টিনিউ করি, তারপরেও এই প্রজেক্ট সাকসেসের মুখ দেখবে না বা এই প্রজেক্ট অত বেশি সফল হবে না। সেক্ষেত্রে যদি যত আর্লি তারা এটাকে ডিসকার্ড করতে পারে, তত তাদের জন্য বেটার, পয়সা ততটা বেঁচে যাবে, তাই তো? তো এই জন্য তারা যদি কোনো ফেইলিওর প্রজেক্ট হয় গুগলে, সেই ফেইলিওর প্রজেক্টকে সেলিব্রেট করা হয়। কেন সেলিব্রেট করা হয়? কারণ তারা আর্লি এটাকে ডিটেক্ট করতে পারছে যে এটার আলোর মুখ দেখবে না, এবং দেখা যায় এর সাথে সংশ্লিষ্ট যারা থাকেন তাদেরকে প্রমোট করা হয়, প্রমোশন দেওয়া হয়। ঠিক আছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। কারণ কারণ হচ্ছে আসলে তারা জানে যে এইটা যদি আগাইতো বা এটাকে যদি কন্টিনিউ করা হতো, দেন তারপরে ওটা ফেল হতো। ঠিক আছে। সো ওয়াটারফল মডেলে প্রত্যেকটা ফেজের শেষে একটা রিভিউ পারফর্ম করা হয়, এবং সেই রিভিউতে এটা চেক করা হয় যে এই প্রজেক্টটা রাইট পাথে আছে কিনা। যদি রাইট পাথে আছে তাহলে কন্টিনিউ করা হবে, আদারওয়াইজ ইট শুড বি ক্লোজড। ওকে, সো ইন দিস মডেল সফটওয়্যার টেস্টিং স্টার্টস অনলি আফটার দ্য ডেভেলপমেন্ট ইজ কমপ্লিট। আমি আগেও বলছিলাম যে ওয়াটারফল মডেলে যেটা হয়, ডেভেলপমেন্টের পুরো অ্যাক্টিভিটি শেষ না হওয়া পর্যন্ত আপনি টেস্টিং শুরু করতে পারবেন না। ঠিক আছে। এবং ওয়াটারফল মডেলে যে ফেজ গুলো আছে, এই ফেজ গুলো একটার সাথে একটা ওভারল্যাপ করে না, মানে একটার সাথে আরেকটা কখনো রান হয় না। একটা ফেজ শেষ হবে শুধুমাত্র তখনই আরেকটা ফেজ শুরু হতে পারে। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি ওয়াটারফল মডেলের আমাদের যে ফেজ গুলা, এসডিএলসি ফেজ। তো খেয়াল করেন ওয়াটারফল নামটা কেন এসছে? ওয়াটারফল মানে তো একটা ঝর্ণা, তাই না? সো ঝর্ণার পানি ওয়াটারফলে কি হয়, উপর থেকে পানি পড়তেছে, নিচে গড়ায় পড়তেছে। তো নিচে গড়ায় যখন পড়তেছে, নিচে যেগুলো পড়ে যাচ্ছে মানে ওগুলো কি আর উপরে যাওয়া সম্ভব? ব্যাক করা সম্ভব কিনা? ওয়াটারফলে যেমন পানি, ঝর্ণার পানি পড়েই যাচ্ছে নিচের দিকে, ওটা যেমন উপরের দিকে ব্যাক করা সম্ভব না, ঠিক এখানে নামটা দেওয়া হয়েছে এই জন্যই যে একটা ফেজ যখন শেষ হয় আরেকটা ফেজে আসবে,
ওই সময় আপনি প্রিভিয়াসলি ব্যাক করতে পারবেন না, ব্যাক করাটা অনেক বেশি এক্সপেন্সিভ। একটা ফেজ শেষ হয়ে যখন আপনি যখন ডেপ্লয়মেন্টে আসেন, ডেপ্লয়মেন্টে থাকা অবস্থায় আপনি রিকমেন্ডসে ফেরত যেতে পারবেন না, আপনি ডেভেলপমেন্টের সময় রিকমেন্ডসে যেতে পারবেন না। যদি যেতে চান ইট উইল বি ভেরি ভেরি কস্টলি। ঠিক আছে, সো ওয়াটারফল মডেল, মানে কাস্টমার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয় তাহলে কাস্টমার রিকোয়ারমেন্ট চেঞ্জ হলে আপনি কেন ওয়াটারফল ফলো করবেন? আপনাকে তো আগেই বলা হয়েছে যেসব ক্ষেত্রে আপনার কোনো আনসার্টেন রিকোয়ারমেন্টস নেই, যেসব ক্ষেত্রে রিকোয়ারমেন্টস একদম ফ্রিজ করা বা রিকোয়ারমেন্টস ফিক্সড, স্মল প্রজেক্ট, সেসব ক্ষেত্রে আপনি ওয়াটারফল নেবেন। আপনার যদি কাস্টমার বারবার রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে থাকে, এই ধরনের যদি আপনার আশঙ্কা থাকে, তাহলে আপনি এজাইলে যাবেন। বুঝতে পারছেন? জি। সো ওয়াটারফলে কি হয়, একটা ফেজ আরেকটা ফেজের সাথে ওভারল্যাপ করে না। রিকোয়ারমেন্টস যখন শেষ হবে শুধুমাত্র তখনই ডিজাইন শুরু হবে, ডিজাইন শেষ হবে শুধুমাত্র তখনই ডেভেলপমেন্ট শেষ হবে। তো এটা একটা সমস্যা হচ্ছে, ডেভেলপমেন্ট মানে ক্লায়েন্টদের ওয়েটিংটা খুব বেশি হয়। ডেভেলপমেন্ট একটা মোটামুটি ভালো সময় ধরে হয়, তো ডেভেলপমেন্ট শেষ না পর্যন্ত না তারা ভিজিবল কিছু পায় না বা টেস্টিংটাও শুরু করতে পারে না। ঠিক আছে, তবে এটার সুবিধা আবার কিছু আছে, এটা খুবই ডিসিপ্লিনড একটা মডেল। আপনি একটা কাজ শেষ না করে একটা কাজ করতে পারছেন না, একটা কাজ শেষ করে আবার আপনি প্রিভিয়াস ব্যাক করতে পারছেন না, ব্যাক করলেও সেটা আপনার জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে মোটামুটি রিকোয়ারমেন্টস, তারপর ডিজাইন, তারপর ডেভেলপমেন্ট, টেস্টিং, ডিপ্লয়মেন্ট এন্ড দেন মেইনটেনেন্স, হচ্ছে ওয়াটারফল মডেলের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। সো নেক্সট আমরা আসি হচ্ছে ওয়াটারফল মডেলের অ্যাডভান্টেজেস কি কি আছে। সো এটা খুবই সিম্পল একটা মডেল এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইউজ। আমাদের এখনো ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলাদেশে এখনো সফটওয়্যার ফার্ম, বিভিন্ন সফটওয়্যার ফার্মে ওয়াটারফল হয়তো ইউজ হয়, বাট যেটা এখন আমি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি যে মোটামুটি সব কোম্পানিগুলোই না এখন এজাইলে চলে গেছে। সবাই তাদের প্রসেস ফ্রেমওয়ার্কের ভিতরে এজাইল নিয়ে চলে আসছে, এজাইলে সবাই কম বেশি ডেভেলপমেন্ট করছে আর কি। এবং এজাইলের তো কয়েকটা ফ্লেভার আছে, স্ক্রাম যেমন একটা ফ্লেভার আছে, দেন হচ্ছে ক্যানবান একটা ফ্লেভার আছে, এক্সট্রিম প্রোগ্রামিং একটা ফ্লেভার আছে। তো দেখা যাবে যার যেটা পছন্দ সেই ধরনের ফ্লেভার নিয়ে কাজ করতেছে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। মোটামুটি বড় বড় কোম্পানিগুলো থেকে শুরু করে ছোট ছোট মিড লেভেলের কোম্পানিগুলো এখন আসলে এজাইল মডেলে চলে আসছে। এনিওয়েজ, সো সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ ইজি টু ম্যানেজ ডিউ টু দ্য রিজিডিটি অফ দ্য মডেল। ঠিক আছে, ম্যানেজ করা ইজি কারণ এটা খুব রিজিড একটা মডেল। আপনার ডেভেলপমেন্ট শেষ হলেই শুধু টেস্টিং যে হবে এটাই ফিক্স, আপনি এর উল্টা মানে নড়চড় করতে পারবেন না, ডেভেলপমেন্ট শেষ না হওয়ার আগে আপনি টেস্টিং শুরু করতে পারবেন না। সো এর রিজিডিটির কারণে এখানে ডিসিপ্লিনটা বেশি বা এখানে ম্যানেজ করাটা ইজি। এবং প্রত্যেকটা ফেজে দেখা যাবে স্পেসিফিক কিছু ডেলিভারেবলস আছে, যে ওখানে আমি এটা প্রোভাইড করবো, ডেভেলপমেন্টের শেষে আমি সফটওয়্যারটা পাবো, টেস্টিং শেষ করে আমি একটা মানে কোয়ালিটি সফটওয়্যার হাতে পাবো। ঠিক আছে, এবং ওই যে প্রত্যেকটা ফেজে একটা রিভিউ প্রসেস আছে, প্রত্যেকটা ফেজ শেষে একটা রিভিউ করা হয় যে আসলে আমি সঠিক পথে আছি কিনা বা এটা ঠিক মতো আগাচ্ছে কিনা। ওকে, সো ইন দিস মডেল ফেজেস আর প্রসেসড এন্ড কমপ্লিটেড ওয়ান এট এ টাইম। একটা এট এ টাইমে একটা করা হয়, কোনো ফেজের সাথে ওভারল্যাপ করে না। Waterfall model works well for smaller projects where requirements are very well understood. সো যেখানে দেখা গেল রিকোয়ারমেন্টস গুলো মোটামুটি ফিক্স বা রিকোয়ারমেন্টস গুলো সব সার্টেন এবং খুব ভালোভাবে রিকোয়ারমেন্টস গুলো বোঝা যায়, সে সকল ক্ষেত্রে এবং স্মলার প্রজেক্টের ক্ষেত্রে আমরা ওয়াটারফল চুজ করবো, সেখানে ওয়াটারফল সবচেয়ে বেশি ইফেক্টিভ। ওকে, এগুলো দেখলাম আমরা অ্যাডভান্টেজেস। নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস কি কি আছে। তো ওয়ান্স অ্যান অ্যাপ্লিকেশন ইজ ইন দ্য টেস্টিং স্টেজ, সো ফর এটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যদি কোনো একটা অ্যাপ্লিকেশন টেস্টিং স্টেজে থাকে, it is very difficult to go back and change something that was not well thought out in the concept stage. তো দেখা গেল আপনার কাছে মনে হলো টেস্টিং ফেজে থাকা অবস্থা আপনার কাছে মনে হলো আচ্ছা এই রিকোয়ারমেন্টস যেটা ডিফাইন করা হয়েছে এইটা আসলে এইভাবে না ওইভাবে হওয়া উচিত ছিল, রিকোয়ারমেন্টসটা অন্যভাবে হলে ভালো হতো। সো ওই টেস্টিং ফেজে থাকা অবস্থায় ওয়াটারফল মডেল যদি আপনি ফলো করে থাকেন, তাহলে ওই রিকোয়ারমেন্টস লেভেলে এটা চেঞ্জ করা ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড এক্সপেন্সিভ। ওকে, সো এটা একটা সমস্যা। no working software is produced until late during the life cycle. So life cycle এর খুব লেট স্টেজে গিয়ে মানে আলটিমেটলি দেখেন ওই যে ডেভেলপমেন্ট এবং টেস্টিং হওয়ার পরেই তো আপনি একটা ফাইনালি কিছু পাচ্ছেন। সো খুব লেট স্টেজে গিয়ে কিন্তু আপনি একটা ওয়ার্কিং সফটওয়্যার বা কিছু একটা ভিজিবল কিছু দেখতে পাচ্ছেন, তার আগে পারবেন না। ও ওয়াটারফল মডেলে খুব হাই অ্যামাউন্ট অফ রিস্ক থাকে এবং আনসার্টেনিটি থাকে। নট এ গুড মডেল ফর কমপ্লেক্স অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রজেক্টস। সো খুব কমপ্লেক্স এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রজেক্ট যদি হয় সেক্ষেত্রে ওয়াটারফল মডেল সুটেবল মডেল না। পোর মডেল ফর লং এন্ড অনগোয়িং প্রজেক্টস। আপনি যদি খুব লং একটা প্রজেক্ট থাকে মানে খুব লং চলবে, অনেকদিন ধরে ডেভেলপমেন্ট হবে,
বা অনেকদিন ধরে এসডিএলসি প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করা হবে এবং অনগোয়িং প্রজেক্ট যদি হয় সেক্ষেত্রে আসলে ওয়াটারফল সুটেবল না। এইসব ক্ষেত্রে আপনি ইনক্রিমেন্টাল মডেল বা এজাইল মডেল এইসব মডেল ফলো করতে পারেন। ওকে, আর লাস্ট হচ্ছে নট সুটেবল ফর দ্য প্রজেক্টস ওয়ার রিকোয়ারমেন্টস আর এট এ মডারেট টু হাই রিস্ক অফ চেঞ্জিং। সো দেখা যায় যে রিকোয়ারমেন্ট যদি খুব হাইলি চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হয়, সেক্ষেত্রে আসলে এটা সুটেবল না। সেজন্য সবচেয়ে ভালো সুটেবল হচ্ছে এজাইল মডেল। সো এটা ছিল মোটামুটি আমাদের ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেলের মতোই আরেকটা মডেল, এটা ওয়াটারফল মডেলের একটা এক্সটেন্ডেড ভার্সন বলতে পারে। ঠিক আছে, ওয়াটারফল মডেলের একটা এক্সটেনশন বলতে পারে বা এক্সটেন্ডেড ভার্সন বলতে পারে। সো এটাকে বলা হয় ভি মডেল। ভি নামটা শুনে আসলে এই যে শেপটা, এটা শেপটা ভির মতোই শেপ, খেয়াল করেন ভির মতো একটা শেপ। সো দ্য ভি মডেল ইজ অ্যান এসডিএলসি মডেল। এবং এইটাও কিন্তু সিকুয়েন্সিয়ালি এক্সিকিউশন হয়। আমার যে ফেজগুলো এক্সিকিউট হয় সেগুলো সিকুয়েন্সিয়ালি হয়। The execution of the processes happens in a sequential manner in a V shape, এবং সেটা একটা V shape হয়। So it is also known as verification and validation model. এটাকে verification and validation মডেলও বলা হয়। দুইটা ভি, একটা ভি বাম পাশের ভি হচ্ছে ভেরিফিকেশন, ডান পাশের ভি হচ্ছে ভ্যালিডেশন। ওকে, আচ্ছা, তো ভেরিফিকেশন ভ্যালিডেশন নিয়ে আমার একটা মাথায় আসলো। আপনারা কেউ একজন যদি বলতে পারেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন। আপনারা সবাই দুইটা টার্মের সাথে পরিচিত, তাই না? অথেন্টিকেশন এবং অথরাইজেশনের ভিতরে ডিফারেন্সটা কি? অথেন্টিকেশন হচ্ছে এটা মানে রিয়েল জিনিসটা, আর অথরাইজেশন মানে মানে কোনো কিছু অ্যালাউ করা, এরকম টাইপের কিছু। অথেন্টিকেশন কি? সরি স্যার, অথেন্টিকেশনটা কি বললেন? অথেন্টিকেশন কোন সামথিং ইজ মানে রিয়েল, মানে কোনো মানে কোনো নাই, মানে কোনো ভেজাল নাই আর কি। আচ্ছা, একটু মানে ওই এর দিকে এক্স্যাক্টলি যাচ্ছে না, আমি একটু বলি। বাকি আর কেউ কি বলতে পারবেন অথরাইজেশন এবং অথেন্টিকেশনের মধ্যে ডিফারেন্স কি? ওকে, আমি বলি একটু। আপনারা তো কম বেশি সবাই ধরেন আপনি আহ, একটা বিল্ডিং এ ঢুকতেছেন। আপনি একটা, ফর এক্সাম্পল, আপনি আমাদের আইসিডি টাওয়ারে আসছেন, আগারগাঁওতে আইসিডি টাওয়ার। তো মোটামুটি এখন সব বিল্ডিং বা গভর্নমেন্ট বিল্ডিং বলুন বা যে কোনো ধরনের এই টাইপের কর্পোরেট বিল্ডিং গুলাতে যেটা হয়, প্রথমে আপনি যে ফ্লোর দিয়ে আর কি এন্ট্রি, সেই ফ্লোরে আপনাকে দেখা যাবে আপনার কার্ড আছে একটা, আপনার আরএফআইডি এনেবল কার্ড থাকে, আইডি কার্ড যেটাকে আমরা বলি। সেই আইডি কার্ডের মাধ্যমে আপনাকে পাঞ্চ করে ঢুকতে হয়। আপনি পাঞ্চ করলে, আপনি যদি সঠিক লোক হন বা আপনি যদি ওই অফিসের কেউ হন, আপনাকে ওই গেটটা খুলে দেওয়া হবে, অটোমেটিক খুলে যাবে, আপনি ঢুকতে পারবেন, তাই না? আপনারা নিশ্চয়ই এটা সবাই কম বেশি ফেস করছেন বা এই ধরনের জায়গায় গিয়েছেন, বা যারা চাকরি করেন বা অনেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকেন, অনেকে পাঞ্চ করে ঢুকেন। তো এইটা দিয়ে এক্সাম্পল দেই। আপনি ধরেন আমার আইসি টাওয়ারে এসছেন, আপনি এমপ্লয়, আপনার আইডি কার্ড আছে, ভ্যালিড আইডি কার্ড। সো আপনি যে এই যে আপনার আইডি কার্ডটা পাঞ্চ করলেন বা আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিলেন বা আপনার আইডি কার্ডটা কোন একটা মেশিনে ইয়ে করলেন, তারপরে আপনাকে যে ঢুকতে দিল, এটা হচ্ছে অথেন্টিকেশন। আপনাকে সে অথেন্টিকেট করলো যে হ্যাঁ আপনি হচ্ছেন ভ্যালিড ইউজার, আপনার হচ্ছে এখানে ঢোকার পারমিশন আছে বা আপনি ঢুকতে পারেন, আপনি এখানকার একজন এমপ্লয়ি, আপনি এজ এ ভ্যালিড ইউজার। এইটা এই প্রসেসটাকে বলবো আমরা অথেন্টিকেশন। এখন আপনি তো মানে প্রথমে বিল্ডিং এ ঢুকে পড়লেন, তো দেখা যাবে কি বিল্ডিং এ ঢোকার পরেও বিভিন্ন ফ্লোর আছে, আবার ফ্লোরের বিভিন্ন সাউথ ইস্ট পোর্শন আছে, ওইসব জায়গাও দেখা গেলো এন্ট্রি ডোর থাকে, যে ডোরগুলো আবার এরকম অ্যাক্সেস কন্ট্রোল দ্বারা প্রোটেক্টেড। তো দেখা যাবে আপনি এমপ্লয়ি, আপনার অফিসটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, ঠিক আছে?
শুধুমাত্র সেকেন্ড ফ্লোরের যেই পাশে আপনার অফিস সেই পাশের দরজা আপনার অ্যাক্সেস থাকবে। বাকি আপনি সেকেন্ড ফ্লোরে ধরেন আপনার সেকেন্ড ফ্লোর ওয়েস্টে আপনার অফিস, সো সেকেন্ড ফ্লোরের ওয়েস্টের যেই গেট আছে সেই গেটে আপনি পাঞ্চ করে ঢুকতে পারবেন আপনার অফিসে। বাট নর্থ বা সাউথের আপনি কোনো অ্যাক্সেস আপনার নাই, আপনাকে ওখানে আপনি ওখানে এমপ্লয়ি যেত না, আপনার ওখানে কোনো অ্যাক্সেস থাকবে না। সো আপনি ওখানে পাঞ্চ করে দেখাবে ইনভ্যালিড আইডি বা আপনি ইনভ্যালিড ইউজার। দিস ইজ কল্ড অথরাইজেশন। ঠিক আছে, যে আপনি আপনার সব জায়গায় পারমিশন থাকবে না, আপনার শুধু যেখানে পারমিশন থাকবে আপনি সেখানে ঢুকতে পারবেন, অন্য জায়গায় আপনি ঢুকতে দিবেন। আর নিচেরটা ছিল হচ্ছে অথেন্টিকেশন, আপনি যে এমপ্লয়ি সেটা ও আপনাকে অথেন্টিকেট করলো যে হ্যাঁ ও এই বিল্ডিং এ এমপ্লয়ি, বাট সে সব জায়গার এমপ্লয়ি না, সে যেখানকার এমপ্লয়ি আমি শুধু তাকে সেখানেই অথরাইজ করবো। জিনিসটাকে আমি ক্লিয়ার করতে পারছি? ঠিক একইভাবে খেয়াল করুন বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনার প্রতিনিয়তই আমরা অনেক ধরনের অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করি বা বিভিন্ন ফেসবুক যাই ইউজ করি, অনেক কিছু ইউজ করি। তো প্রত্যেক অ্যাপ্লিকেশন হলে কিছু ইউজার লেভেল থাকে, অ্যাক্সেস কন্ট্রোল থাকে। সব ইউজার কিন্তু সবকিছুর অ্যাক্সেস পায় না। একজন সুপার অ্যাডমিন যে লেভেলের অ্যাক্সেস পায়, একজন নর্মাল ইউজার কিন্তু সেই অ্যাক্সেস গুলো পাবে না কোনো অ্যাপ্লিকেশন। সো দুইজনকেই কিন্তু লগ ইন করে ঢুকতে হয় ওই অ্যাপ্লিকেশনে। সুপার অ্যাডমিনও লগ ইন করে ঢুকে, নর্মাল ইউজারও লগ ইন করে ঢুকে, বাট ঢোকার পরে দেখা যাবে তাদের ড্যাশবোর্ড দুজনের ডিফারেন্ট। কেউ বেশি বেশি মেনু অ্যাক্সেস পাচ্ছে বা বেশি বেশি অ্যাক্সেস পায়, আর লো লেভেলের ইউজার বা শুধু ইউজাররা হচ্ছে কম অ্যাক্সেস পায়, তাদেরকে খুব লিমিটেড অ্যাক্সেস দেওয়া হয়। সো ওই যে দুইজনকে যে লগ ইন করে ঢুকতে হচ্ছে, এটা হচ্ছে অথেন্টিকেশন। সে যে এখানকার ভ্যালিড ইউজার এই সিস্টেমের, সেটা তাকে অথেন্টিকেট করবে, দুইজনেই তাকে অথেন্টিকেট করে ঢুকতে হবে। আর ওই যে কে কতটুকু অ্যাক্সেস পাবে, অ্যাডমিন যে সুপার অ্যাডমিন সে সবকিছু অ্যাক্সেস পাবে, এটা হচ্ছে তার অথরাইজেশন। তাকে অথরাইজ করা যে সে সবকিছুর জন্য সে ভ্যালিড। আর নর্মাল ইউজার সে শুধুমাত্র স্পেসিফিক কিছু জিনিস অ্যাক্সেস পাবে, এটাও তাকে অথরাইজ করাবে। এখন কি জিনিসটা ক্লিয়ার? অথেন্টিকেশন অথরাইজেশন ক্লিয়ার সবার? জি ভাই ক্লিয়ার। ওকে, আপু একজন একটা আনসার দিচ্ছিলেন, আপনি কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? জি ক্লিয়ার। ওকে, সো the V model is an extension. সো একইভাবে ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন মডেল বলা হচ্ছে, তাই না? সো এই দুটারও ডিফারেন্স আছে। ভেরিফিকেশন হচ্ছে কি, ভেরিফিকেশন ইজ দ্য প্রসেস অফ চেকিং দ্য সফটওয়্যার মিট, মানে সফটওয়্যার স্পেসিফিকেশন মিট করে কিনা এটা চেক করার প্রসেস হচ্ছে ভেরিফিকেশন। আর ভ্যালিডেশন হচ্ছে ওই সফটওয়্যারটা বা ওই স্পেসিফিকেশনটা কাস্টমারের রিকোয়ারমেন্টস ঠিক মতো ফুলফিল করতে পারে কিনা। ঠিক আছে, আরো যদি ভালোভাবে বলি তাহলে হচ্ছে ভেরিফিকেশন মানে হচ্ছে এম আই বিল্ডিং এ প্রোডাক্ট রাইট। ঠিক আছে, এম আই বিল্ডিং এ প্রোডাক্ট রাইট, খেয়াল করেন। আর ভ্যালিডেশন হচ্ছে এম আই বিল্ডিং এ রাইট প্রোডাক্ট। মানে ভেরিফিকেশন হচ্ছে আমি সঠিকভাবে প্রোডাক্টটা তৈরি করছি কিনা, আর ভ্যালিডেশন হচ্ছে আমি সঠিক প্রোডাক্টটা তৈরি করতেছি কিনা। বিষয়টা বুঝতে পারছেন? এটা হলো ভেরিফিকেশন আর ভ্যালিডেশনের ডিফারেন্স। ভেরিফিকেশন বলছে যে আমি সঠিকভাবে বা সঠিক ওয়েতে প্রোডাক্টটা ডেভেলপ করছি কিনা, ভ্যালিডেশন হচ্ছে আমি সঠিক প্রোডাক্টটা ডেভেলপ করছি কিনা। So the V model is an extension of the waterfall model and is based on the association of a testing phase for each corresponding development stage. So এর আগে ওয়াটারফলে কি ছিল? ওয়াটারফলে হচ্ছে একটা ফেজের পর আরেকটা ফেজ শুরু হতো, একটা ফেজ শেষ না পর্যন্ত একটা ফেজ শুরু হতে পারতো না, এবং প্রত্যেকটা ফেজ এট এ টাইম, এট ওয়ান টাইম আর কি, এর সাথে কোনো ওভারল্যাপ ছিল না। ভি মডেলে কি হয়েছে, ভি মডেলে বাম পাশে যে ভেরিফিকেশন ফেজ গুলো আছে বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি গুলো আছে, এই ভেরিফিকেশন ফেজের সাথে ডান পাশের ভিতে একটা ভ্যালিডেশন ফেজ অ্যাড হয়েছে। প্রত্যেকটা ভেরিফিকেশন ফেজের জন্য একটা করেসপন্ডিং ভ্যালিডেশন ফেজ আছে। তার মানে প্রত্যেকটা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি বা ভেরিফিকেশন অ্যাক্টিভিটির জন্য একটা করে টেস্টিং অ্যাক্টিভিটি বা একটা করে ভ্যালিডেশন অ্যাক্টিভিটি আছে করেসপন্ডিং। ঠিক আছে, সো this means that for every single phase in the development cycle, there is a directly associated testing phase. This is a highly disciplined model, and the next phase starts only after completion of the previous phase. এবং এখানেও যেটা হয় যে একটা ফেজ শেষ হওয়ার পরে আরেকটা ফেজ শুরু হয়। ঠিক আছে,
আন্ডার দ্য ভি মডেল দ্য করেসপন্ডিং টেস্টিং ফেজ অফ দ্য ডেভেলপমেন্ট ফেজ ইজ প্ল্যান ইন প্যারালাল। এবং দেখা যায় কি যে যখনই ওই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিটা চলতেছে বা ডেভেলপমেন্ট ফেজের কাজটা চলতেছে, ঠিক ওই সময় প্যারালালি টেস্টিং এর একটা প্ল্যানিং করা হচ্ছে বা টেস্টিং এর একটা কার্যক্রম চলতেছে প্যারালালি, কেউ বসে নেই। সো ডেভেলপমেন্ট টিম এই পাশে কাজ করতেছে, একই সাথে প্যারালালি টেস্টিং টিমও কাজ করতেছে। ওকে, সো দেয়ার আর ভেরিফিকেশন ফেজেস অন দ্য সাইড অফ দ্য ভি, মানে বাম পাশে, এন্ড দ্য ভ্যালিডেশন ফেজেস অন দ্য আদার সাইড। দ্য কোডিং ফেজ, মানে এবং এই যে দুইটা ফেজ আলাদা, ভি এন্ড ভি, এই দুইটাকে জয়েন করে হচ্ছে কোডিং ফেজ। ঠিক আছে, কোডিং ফেজ এটাকে জয়েন করে। এই যে আপনারা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা একটু দেখেন। বাম পাশের ভিতে আছে হচ্ছে ফার্স্টে আমাদের রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস, তারপরে সিস্টেম ডিজাইন, তারপরে আর্কিটেকচার ডিজাইন, দেন মডিউল ডিজাইন, দেন হচ্ছে কোডিং। কোডিংটা এই যে দুইটাকে, মডিউল ডিজাইন এবং ইউনিট টেস্টিং কে দুইটা অ্যাড করতেছে আর কি। কোডিং শেষ হওয়ার পরে ইউনিট টেস্টিং শুরু হবে, ইউনিট টেস্টিং এর পরে হবে হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং এর পরে হবে সিস্টেম টেস্টিং, এন্ড সিস্টেম টেস্টিং এর পরে হবে হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ওকে, এখন এখানে কথা হচ্ছে যে তাহলে ভি মডেল তো দুইটা ভি দেখলাম আমরা, ভেরিফিকেশন ভ্যালিডেশন দুইটা ফেজ দেখলাম। তো দেখা যায় যে ভি মডেলের বাম পাশের ভিতরে যখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হয়, সো এটা তো টোটাল টিমের হায়ার লেভেলের ম্যানেজমেন্ট ওনারা করতেছেন, ডেভেলপমেন্ট টিমের মেম্বাররাও সেখানে থাকবে, টেস্টিং টিমের মেম্বাররাও থাকবে। এবং এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যখন হচ্ছে, এটা একটা ভেরিফিকেশন অ্যাক্টিভিটি না, তো এর করেসপন্ডিং একটা ভ্যালিডেশন অ্যাক্টিভিটি হবে, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্ট ডিজাইন হবে। একদম লাস্টে যে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, সেই অ্যাকসেপ্টেন্স টেস্টিং কিন্তু হবে না, সেই অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর জন্য আপনার অ্যাকসেপ্টেন্স টেস্ট ডিজাইন করা হবে বা প্ল্যান করা হবে যে অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা আমি কিভাবে করব, সেই প্ল্যানিং বা সেই ডিজাইনটা ওই সময় করা হবে প্যারালালি যখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হচ্ছে। এবং ওই টেস্ট ডিজাইন করে লাস্টে যখন আমি সব সিস্টেম টেস্টিং শেষ করে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ ঢুকবো, তখন ওই অ্যাকসেপ্টেন্স টেস্ট ডিজাইনটাকে ফলো করে বা ওই অ্যাকসেপ্টেন্স টেস্ট প্ল্যানটা ফলো করে ওই অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করা হবে। তারপরে যখন সিস্টেম ডিজাইন অ্যাক্টিভিটিটা চলতেছে ভেরিফিকেশন ফেজে, ঠিক ওই সময় প্যারালালি আমার ভ্যালিডেশন ফেজে ওখানে সিস্টেম টেস্ট ডিজাইন করা হবে, যেটা কাজে লাগবে সিস্টেম টেস্টিং এর সময়। সিস্টেম টেস্টিং কিন্তু ওই সময় করা হবে না, প্যারালালি করা হবে কি, সিস্টেম টেস্টিং এর ডিজাইনটা করা হবে, যেটা ইউজ করে সিস্টেম টেস্টিংটা পারফর্ম করা হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আর্কিটেকচার ডিজাইন। আর্কিটেকচার ডিজাইন যখন করা হবে ভেরিফিকেশন ফেজে, তখন প্যারালালি ইন্টিগ্রেশন টেস্টিং ডিজাইন হবে। এগুলো টেস্টিং টিম করবে আর কি, টেস্টিং টিমের মেম্বাররা ইন্টিগ্রেশন টেস্ট ডিজাইন করবে, ওই টেস্ট ডিজাইন ফলো করে তারা ওই সময় ইন্টিগ্রেশন টেস্টিং এ যখন আসবে ইন্টিগ্রেশন টেস্টিং পারফর্ম করবে। ঠিক আছে, এরপরে একইভাবে দেখেন মডিউল ডিজাইনের সময় যখন হবে, মডিউল ডিজাইন হবে বাম পাশে ভেরিফিকেশন ফেজে, তখন ভ্যালিডেশন ফেজে ইউনিট টেস্ট ডিজাইন হবে প্যারালালি, এবং ওই ইউনিট টেস্ট ডিজাইন ফলো করে ইউনিট টেস্টিং কমপ্লিট করা হবে। এরপরে মডিউল ডিজাইন হয়ে গেলে তো কোডিং এ চলে যাবে, ডেভেলপাররা কোডিং করার পরেই টেস্টিং এর ফেজ শুরু হবে। বেসিক্যালি টেস্টিং এর 4টা লেভেল, তো ইউনিট, ইন্টিগ্রেশন, সিস্টেম, অ্যাকসেপ্টেন্স। তো ইউনিট টেস্টিংটা সবসময় মনে রাখবেন, এটা ডেভেলপমেন্ট এন্ডেই হয়, মানে ডেভেলপাররাই করে, তারা তাদের কোড ডেভেলপ করে একই সাথে তাদের ওই কোডগুলোকে বা ফাংশনগুলোকে চেক করেন যে এগুলা লজিক্যালি ঠিক আছে কিনা। সো ইউনিট টেস্টিং হলো, ইউনিট টেস্টিং হওয়ার পরে ইন্টিগ্রেশন টেস্টিং হলো, ইন্টিগ্রেশন টেস্টিং হওয়ার পরে সিস্টেম টেস্টিং, তারপর অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এইভাবে করে একটা এসডিএলসি শেষ হচ্ছে। সো এটা ছিল হচ্ছে আমার ভি মডেলের রিপ্রেজেন্টেশন। সো আমরা একটু প্রত্যেকটা ফেজে একটু ঘুরে আসি ডিটেলসে। ভেরিফিকেশন ফেজে হচ্ছে আমার প্রথমে হয় হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট সাইকেলের প্রথম ফার্স্ট ফেজ, যেখানে আসলে প্রোডাক্টের রিকোয়ারমেন্টস গুলাকে বোঝা হয় বা রিকোয়ারমেন্টস আর আন্ডারস্টুড ফ্রম দ্য কাস্টমার্স পার্সপেক্টিভ। তো কাস্টমারের পার্সপেক্টিভ থেকে এই প্রোডাক্টের রিকোয়ারমেন্টস গুলাকে বোঝা হয়। দিস ফেজ ইনভলভস ডিটেইল কমিউনিকেশন উইথ দ্য কাস্টমার টু আন্ডারস্ট্যান্ড হিজ এক্সপেকটেশনস এন্ড এক্সাক্ট রিকোয়ারমেন্ট। সো কাস্টমারের সাথে যে ডিটেইলড যে কমিউনিকেশন, সেটা এই ফেজে হয়। এবং কি জন্য হয়, যে তার এক্সপেকটেশন গুলা কি বা তার এক্সাক্ট রিকোয়ারমেন্টস গুলা কি, সেগুলো বোঝার জন্য এটা পারফর্ম করা হয়। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি এন্ড নিডস টু বি ম্যানেজড ওয়েল। এবং এটা খুব ভালোভাবে ম্যানেজ করতে, কারণ আপনার যদি গোড়ায় গলদ হয়, আপনি যদি রিকোয়ারমেন্টস ঠিক মতো ক্যাপচার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার বাকি ফেজগুলোতে সব ভুল হবে। ঠিক আছে, আমরা ক্লাসে যখন সফটওয়্যার টেস্টিং এ যখন আরো ইন্ট্রোডাকশন বা সফটওয়্যার টেস্টিং, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর ডিফারেন্স পড়ছিলাম আমরা একটা ক্লাসে, আপনাদের সাথে আমরা আলোচনা করছিলাম। তো সেখানে আমরা বলছিলাম যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স আর সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোল বা সফটওয়্যার টেস্টিং এর ভিতরে ডিফারেন্স কি ছিল। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে টোটাল এসডিএলসি জুড়ে হয়, সফটওয়্যার টেস্টিংটা শুধুমাত্র টেস্টিং ফেজে। এসডিএলসি যে 4 নাম্বার না 5 নাম্বার যে ফেজ আছে যে টেস্টিং, ঠিক আছে, সফটওয়্যার টেস্টিং শুধু এই টেস্টিং ফেজে হয়।
কিন্তু রিকোয়ারমেন্টস গ্যাদারিং, ডিজাইন, ডেভেলপমেন্ট এইসব জায়গাও তো নিশ্চয়ই কোয়ালিটি দরকার আছে। তো এখানকার কোয়ালিটি কে ইনশিওর করবে? সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রসেস ইনশিওর করবে। তার মানে আপনাকে অবশ্যই এটাও মাথায় রাখতে হবে যে আমি যে রিকোয়ারমেন্টস ডিফাইন করছি সেই রিকোয়ারমেন্টস আদৌ ভ্যালিড বা কোয়ালিটি রিকোয়ারমেন্টস কিনা সেটা চেক করার বিষয় আছে। ঠিক আছে? সো প্রত্যেকটা ফেজে যদি আমি রিকোয়ারমেন্টস কোয়ালিটি ইনশিওর করতে পারি, তাহলেই দিন শেষে আমি একটা কোয়ালিটি সফটওয়্যার। সো প্রথম যে স্টেজ রিকোয়ারমেন্টস গ্যাদারিং, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা ঠিকভাবে ম্যানেজ করতে পারাটা খুব বেশি জরুরি আর কি। So এখানে যেটা বলছে, this is a very important activity and needs to be managed well as most of the customers are not sure about what exactly they need. কারণ কাস্টমাররা দেখা যাবে যে কাস্টমার থেকে আপনি রিকোয়ারমেন্টস গ্যাদার করতেছেন, তো দেখা যাবে বেশিরভাগ কাস্টমার জানেই না যে তার অ্যাকচুয়ালি কি প্রয়োজন। ওকে, so the acceptance test design planning is done at this stage as business requirements can be used as an input for acceptance testing. So এখানে এই বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের সময় ভেরিফিকেশন স্টেজে যেহেতু এটা করা হচ্ছে, ইন প্যারালেল এর ভ্যালিডেশন ফেজে কি করা হচ্ছে? অ্যাকসেপ্টেন্স টেস্ট ডিজাইন প্ল্যানিং করা হচ্ছে। ঠিক আছে? এবং দেখা যাবে যে at this stage as business requirement can be used as an input for acceptance, যাতে বিজনেস রিকোয়ারমেন্ট গুলাকে আমি অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর ইনপুট হিসেবে ব্যবহার করতে পারি। সো বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালিসিস হলো, এরপরে সিস্টেম ডিজাইন। সো আপনার কাছে যখন বিজনেস রিকোয়ারমেন্টস গুলো সব চলে আসবে, আমি কি ডেভেলপ করবো আমি জানি। So it is time to design the complete system. So the system design will have the understanding and detailing of the complete hardware and communication setup. আমার অ্যাপ্লিকেশনটা টোটাল কমিউনিকেশন, হার্ডওয়্যার কমিউনিকেশন বা কি কি থাকবে সেখানে, কোন জায়গায় কি থাকবে, এই সবকিছুর যেই ডিজাইনটা, এটা হচ্ছে তার সিস্টেম ডিজাইন। The system test plan is developed based on the system design. এবং এই সময় ভেরিফিকেশন ফেজে তো আমি সিস্টেম ডিজাইন করতেছি, ভ্যালিডেশন ফেজে হচ্ছে এই সিস্টেম টেস্টিং এর জন্য সিস্টেম টেস্ট প্ল্যানিং করা হয় আর কি। হ্যাঁ, so doing this at an earlier stage leaves more time for the actual test execution later. So এই সময় যদি আপনি আগে ভাগে এই সিস্টেম টেস্ট ডিজাইন বা সিস্টেম টেস্টিং এর ডিজাইনটা করে ফেলতে পারেন, আপনার জন্য ওই সময় গিয়ে আপনি বেশি সময় পাবেন, টেস্ট কেসগুলো এক্সিকিউট করার জন্য মোর টাইম পাবেন। সো এটা গেল হচ্ছে আপনার আমাদের সিস্টেম ডিজাইন। এরপরে হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন। আর্কিটেকচারাল স্পেসিফিকেশনস আর আন্ডারস্টুড। এখানে হচ্ছে এই আর্কিটেকচারাল ডিজাইনের ক্ষেত্রে যেটা করা হয়, এখানে আর্কিটেকচারাল স্পেসিফিকেশন গুলা বোঝা হয় এবং ডিজাইন করা হয় এই ফেজে। Usually more than one technical approach is proposed and based on the technical and financial feasibility the final decision is taken. তো দেখা যাবে যে এখানে আপনার কিছু টেকনিক্যাল অ্যাপ্রোচ ফলো করা হয় এবং কিছু টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল, ওই যে ফিজিবিলিটি বললাম, ফিজিবিলিটি মানে হচ্ছে আমি যে সফটওয়্যারটা ডেভেলপ করবো এটা আমার জন্য কতটুকু ফিজিবল, মানে এটা আমাকে কতটুকু বেনিফিট দিবে ভবিষ্যতে, বা এটা আমি ওই লেভেলের কাস্টমার পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, এই ধরনের অ্যানালাইসিস গুলা টেকনিক্যাল এবং ইকোনমিক্যাল বা ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি স্টাডি গুলো করা হয়, করে ফাইনাল ডিসিশন নেওয়া হয়। এরপরে সিস্টেম ডিজাইন বললাম, যেটা সিস্টেম ডিজাইনকে ব্রেকডাউন করা হয়, ব্রোকেন ডাউন ইনটু ফার্দার ইনটু মডিউলস টেকিং আপ ডিফারেন্ট ফাংশনালিটি। এইটাকে বলা হয় হচ্ছে হাই লেভেল ডিজাইন। আমি আগে আপনাদেরকে বলছিলাম দিস ইজ কল্ড HLD. So the data transfer and communication between the internal modules and with the outside world is clearly understood and defined in this stage. ঠিক আছে? সো এই ইনফরমেশন থেকে কি করতে পারবে, ইন্টিগ্রেশন টেস্টিং টিম যারা আছে বা টেস্টিং টিমের, তারা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্ট প্ল্যানিংটা করতে পারবে একই সাথে প্যারালালি। ওকে, এরপর হচ্ছে মডিউল ডিজাইন। In this phase, module design, the detailed internal design of all the system modules is specified. এটাকে বলা হয় low level design by LLD. So it is important that the design is compatible with all the other modules in the system architecture and the other external systems. এখন আপনার যে সিস্টেম আর্কিটেকচার আছে সেখানকার যে বিভিন্ন মডিউলগুলো বা ইন্টারনাল ডিজাইন, এগুলো একটার সাথে একটা কম্পাটিবল কিনা সেটা এখানে চেক করা হয়। এবং একই সাথে আদার এক্সটার্নাল সিস্টেম বলতে এখানে বোঝাচ্ছে আমার যে অ্যাপ্লিকেশন আমি ডেভেলপ করব সেটার সাথে অন্য বাহিরের কোনো অ্যাপ্লিকেশনের কানেক্টিভিটি আছে কিনা। যেমন ফর এক্সাম্পল, আপনি পাসপোর্ট করতে গেলে আপনার এনআইডি দিবেন, তো এনআইডি সার্ভারের সাথে ওই পাসপোর্টের অ্যাপ্লিকেশনের একটা কানেক্টিভিটি আছে। সো এখানে এনআইডি সার্ভারটা ওই পাসপোর্টের অ্যাপ্লিকেশনের জন্য একটা এক্সটার্নাল সিস্টেম। সো এরকম এক্সটার্নাল সিস্টেম গুলার কম্প্যাটিবল কিনা সেগুলো চেক করা। এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সটার্নাল সিস্টেম গুলোর সাথে একটা অ্যাপ্লিকেশন কানেক্ট করা হচ্ছে এপিআই এর মাধ্যমে। আপনারা এপিআই এর নাম শুনে থাকবেন, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ঠিক আছে, এপিআই এর মাধ্যমে কানেক্টিভিটি হয় এদের। So the unit tests are an essential part of any development process and helps eliminate the maximum faults and error at a very early stage. So যখন মডিউল ডিজাইন হচ্ছে, এই পাশে বাম পাশে ভেরিফিকেশন স্টেজে, ওই পাশে ডান পাশে কি হচ্ছে, ইউনিট টেস্ট ডিজাইন হচ্ছে বা ইউনিট টেস্টিং এর জন্য টেস্ট প্ল্যানিং করা হচ্ছে।
So these unit tests can be designed at this stage based on the internal module ডিজাইন, ঠিক আছে? এবং যখন ইউনিট কোডিং শেষ হবে তখন এই ইউনিট টেস্ট কেস ডিজাইনের উপর ডিপেন্ড করেই বা বেস করেই ডেভেলপাররা তাদের ইউনিট টেস্ট কেস গুলো এক্সিকিউট করবে। নেক্সট হচ্ছে কোডিং ফেজ। কোডিং ফেজে যেটা হয়, দ্য অ্যাকচুয়াল কোডিং অফ দ্য সিস্টেম মডিউলস ডিজাইন, মানে আপনার এবার ডিজাইন সব হয়ে গেছে, ডিজাইন দেখে আপনি বিল্ড করবেন আপনার সফটওয়্যারটা, ঠিক আছে? সো দ্য অ্যাকচুয়াল কোডিং অফ দ্য সিস্টেম মডিউলস ডিজাইন ইন দি ডিজাইন ফেজ ইজ টেকেন আপ ইন দ্য কোডিং ফেজ। The best suitable programming language is decided, আপনার জন্য সবচেয়ে বেশি যেই সুটেবল যে প্রোগ্রামিং টেকনোলজি স্ট্যাক বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা চুজ করা হয়। বেসিক্যালি একটা টেকনোলজি স্ট্যাক চুজ করা হয়। এখন যেমন খুব পপুলার হচ্ছে মার্ন স্ট্যাক, মিন স্ট্যাক। মার্ন হচ্ছে মঙ্গোডিবি, এক্সপ্রেস, রিঅ্যাক্ট আর হচ্ছে নোড.জেএস, আর মিন হচ্ছে মঙ্গোডিবি, এক্সপ্রেস, অ্যাঙ্গুলার আর নোড.জেএস। ঠিক একইভাবে ল্যাম্প স্ট্যাক আছে, ওই যে MySQL, PHP, এটা ছিল, এটা একসময় পপুলার ছিল। এখন এই মার্ন, মিন এগুলো পপুলার। দেন .NET-এর একটা স্ট্যাক আছে, .NET MVC। সো এরকম কোন একটা স্ট্যাক চুজ করা হয় বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করে সেটার উপর বেস করে প্রোগ্রামিং করা হয় বা কোডিং করা হয়, ঠিক আছে? সো দ্য কোডিং ইজ পারফর্ম বেসড অন দ্য কোডিং গাইডলাইন্স, এবং কোডিং গুলো করা হয় কিছু কোডিং গাইডলাইনের উপর বেস করে। কোডিং গাইডলাইন বলতে আমরা বোঝাচ্ছি যে আপনি কোডিং কিভাবে করবেন, আপনি আপনার ফাংশনগুলোতে কমেন্ট করবেন, আপনি কোন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় একটা কনভেনশন ফলো করবেন, ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হবে, এটা কি ক্যামেল কেসে হবে নাকি প্যাসকেল কেসে হবে। আপনি কোনো একটা ফাংশন লেখার সময় সেখানে সুন্দরভাবে কমেন্ট করবেন, এই ফাংশনটা কবে লিখছেন, এই ফাংশনের অথর কে, এই ফাংশনের নাম কি, এই ফাংশন কি কি প্যারামিটার নেয়, এই ফাংশন রিটার্ন করে কি, এই ফাংশনের কাজ কি, ডিটেলস একটু লিখবেন, যাতে কিনা আপনার অবর্তমানে অন্য কোনো একজন প্রোগ্রামার এসে ইজিলি বুঝতে পারে যে এই ফাংশনটা কেন লেখা হয়েছিল বা এই ভ্যারিয়েবলটা কেন ডিক্লেয়ার করা হয়েছিল। ওকে, সো দিস ইজ কল্ড দ্য কোডিং গাইডলাইন্স এন্ড স্ট্যান্ডার্ডস। সো দ্য কোড গোস থ্রু নিউমারাস কোড রিভিউস। কোড রিভিউ হচ্ছে এক ধরনের টেস্টিং, সফটওয়্যার টেস্টিং আর কি। এটা একটা ম্যানুয়ালি করা হয়, ওই কোড লেখার পরে আরেকজন ডেভেলপার দিয়ে চেক করানো হয় যে এই কোডে কোনো ধরনের কোনো কোডিং গাইডলাইন ভায়োলেশন আছে কিনা বা কোনো ধরনের ভালনারেবিলিটি এক্সপোজ করে কিনা। ওকে, সো এরকম অনেকগুলা রিভিউর ভিতর দিয়ে যায় এই কোড, এন্ড ইজ অপটিমাইজড ফর দ্য বেস্ট পারফরমেন্স বিফোর দ্য ফাইনাল বিল্ড ইজ চেকড ইনটু দ্য রেপোজিটরি। সো ফাইনাল বিল্ড যখন দেওয়া হয় তার আগে এগুলো রিভিউর মাধ্যমে এখানকার ভিতরকার ইন্টারনাল ইস্যুগুলো রিজলভ করা হয়। সো এটা হচ্ছে ভি মডেলের কোডিং ফেজ গেল। এরপর তো কোডিং ফেজ, কোডিং শেষ হওয়ার পরে তো কোডিং শেষ করে ডেভেলপাররা তাদের ইউনিট টেস্টিং গুলো পারফর্ম করবে। সো ইউনিট টেস্টিং শুরু হবে ভ্যালিডেশন ফেজের প্রথমটা। সো ইউনিট টেস্ট ডিজাইন ইন দি মডিউল ডিজাইন ফেজ আর এক্সিকিউটেড অন দ্য কোড ডিউরিং দিস ভ্যালিডেশন ফেজ। সো সেই যে সফটওয়্যারটা ডেভেলপ করা হলো সেই সফটওয়্যারের উপরে এই ইউনিট টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করা হবে। Unit testing is the testing at code level and helps eliminate bugs and at an early stage. So আপনি দেখা যাবে যে সফটওয়্যারটা ডেভেলপ করছেন সেই সফটওয়্যারে ইন্টারনালি আপনি লজিক গুলো ঠিক আছে কিনা সেটার জন্য এই ইউনিট টেস্ট গুলো পারফর্ম করা হয়, ঠিক আছে? এবং এই ইউনিট টেস্টিং এর মাধ্যমে আর্লিয়ার কিছু বাগ আপনি ফিক্স করে ফেলতে পারেন। দো অল ডিফেক্টস ক্যান নট বি আনকভার, যদিও আপনি সব ধরনের ডিফেক্ট গুলাকে এই ইউনিট টেস্টিং দ্বারা আনকভার করতে পারবেন না। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আর্কিটেকচারাল ডিজাইন ফেজ, ঠিক আছে? আপনার যে আর্কিটেকচারাল ডিজাইন যে ফেজ আছে সেই ফেজের সাথে ইন্টিগ্রেশন টেস্টিংটা অ্যাসোসিয়েটেড। ইন্টিগ্রেশন টেস্ট আর পারফর্ম টু টেস্ট দ্য কোএক্সিস্টেন্স এন্ড কমিউনিকেশন অফ দ্য ইন্টারনাল মডিউলস উইদিন দ্য সিস্টেম। সো আপনার যে বিভিন্ন রকমের মডিউল গুলো আছে সেই মডিউল গুলো একটার সাথে আরেকটা কমিউনিকেট করতে পারে কিনা, দুইটা একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টিভিটি ঠিক আছে কিনা, এই জিনিসগুলো চেক করা হয় হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং এর মাধ্যমে। এরপর হচ্ছে সিস্টেম টেস্টিং। সিস্টেম টেস্টিং এর মাধ্যমে কি করা হয়, টোটাল সিস্টেমটাকে অ্যাজ এ হোল টেস্ট করা হয়, ঠিক আছে? সো সিস্টেম টেস্ট চেক দ্য এন্টায়ার সিস্টেম ফাংশনালিটি এন্ড দ্য কমিউনিকেশন অফ দ্য সিস্টেম আন্ডার ডেভেলপমেন্ট উইথ external system. Most of the software and hardware compatibility issues can be uncovered during the system test execution. So system test execution এর সময় মোটামুটি দেখা যায় যে সব ধরনের কম্প্যাটিবিলিটি ইস্যুগুলো আনকভার হয়ে যায়। আর অ্যাকসেপ্টেন্স টেস্টিং তো বললামই, ওটা হচ্ছে বেসিক্যালি অ্যাকসেপ্টেন্স টেস্টিং দুই রকম হয়, একটা হচ্ছে আলফা টেস্টিং, একটা হচ্ছে বিটা টেস্টিং। ওকে, সো আলফা টেস্টিংটা হচ্ছে ওই যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট টিমের ভিতরে ওরা একটা আলফা টেস্টিং করে আর পরবর্তীতে একটা বিটা ভার্সন রিলিজ করে বিটা টেস্টিং করা হয়। সো অ্যাকসেপ্টেন্স টেস্টিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজ এন্ড ইট ইনভলভস টেস্টিং দ্য প্রোডাক্ট ইন দ্য ইউজার এনভায়রনমেন্ট। এবং মনে রাখবেন ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএটি যেটা বলি আমরা বা বিটা টেস্টিং, এটা হচ্ছে ইউজারের এনভায়রনমেন্টে হয় বা ক্লায়েন্ট এন্ডে হয়, ক্লায়েন্টের প্রেমিসে হয়, ঠিক আছে? Acceptance tests uncover the compatibility issues with the other systems available in the user environment. It also discovers the non-functional issues such as load, performance defects in the actual user environment. So দেখা যায় যে
অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর সময় অনেক ধরনের কম্প্যাটিবিলিটি ইস্যু বের হয়ে আসে, সেগুলো সলভ করা হয়। তারপরে পারফরমেন্স টেস্টিং বা লোড টেস্টিং পারফর্ম করা হয়, যে আমার অ্যাপ্লিকেশনটা পার সেকেন্ডে বা পার মিনিটে এত পরিমাণ ইউজারকে হ্যান্ডেল করতে সক্ষম কিনা। ঠিক আছে, এই যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো আনকভার হয়। এটা গেল হচ্ছে ভি মডেলের আপনার ফেজ গুলা। এরপর হচ্ছে ভি মডেলের অ্যাপ্লিকেশন কিরকম হয়। সো ভি মডেল অ্যাপ্লিকেশন ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেলের মতোই এটার অ্যাপ্লিকেশনটা, অ্যাজ বোথ দ্য মডেলস আর অফ সিকুয়েন্সিয়াল টাইপ। প্রত্যেকটা মডেলই সিকুয়েন্সিয়াল টাইপের। সো রিকোয়ারমেন্টস হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার বিফোর দ্য প্রজেক্ট স্টার্টস। সো এই ভি মডেলের ক্ষেত্রেও রিকোয়ারমেন্টস গুলো খুব ক্লিয়ার হতে হয় প্রজেক্ট স্টার্ট হওয়ার পূর্বে, বিকজ ইট ইজ ইউজুয়ালি এক্সপেন্সিভ টু গো ব্যাক এন্ড মেক চেঞ্জেস। তো দেখা যাবে যে আপনি এই ক্ষেত্রেও প্রিভিয়াসলি ব্যাক করাটা খুব এক্সপেন্সিভ হবে এবং ডিফিকাল্ট হবে। ঠিক আছে, দিস মডেল ইজ ইউজ ইন দ্য মেডিকেল ডেভেলপমেন্ট ফিল্ড অ্যাজ ইট ইজ স্ট্রিক্টলি এ ডিসিপ্লিন ডোমেন। তো দেখা যাবে মেডিকেল ফিল্ড তো খুব হাই রিস্ক বা খুবই সেন্সিটিভ একটা ডোমেন। সো ওখানে এই ধরনের আপনার এই মডেলটা ইউজ করা হয়। ঠিক আছে, the following pointers are some of the most suitable scenarios to use the V-model application. So V-model application এর যে সিনারিও গুলো আছে বা যেখানে আপনি ইউজ করতে পারেন, যেমন কখন ইউজ করতে পারবেন, যখন রিকোয়ারমেন্টস আর ভেরি ওয়েল ডিফাইন্ড, ক্লিয়ারলি ডকুমেন্টেড এন্ড ফিক্সড। এই ধরনের কেসে আপনি ভি মডেল ইউজ করতে পারবেন। প্রোডাক্ট ডেফিনেশন ইজ স্টেবল, আপনার প্রোডাক্টটা স্টেবল আছে বা ডিফাইন প্রোডাক্ট ডেফিনেশন আপনি স্টেবল পেয়েছেন আর কি। হ্যাঁ, টেকনোলজি ইজ নট ডাইনামিক, আপনার যে টেকনোলজি স্ট্যাকটা ইউজ করবেন সেটা ডাইনামিক না, এবং ইজ ভেরি ওয়েল আন্ডারস্টুড বাই দ্য প্রজেক্ট টিম। প্রজেক্টের টিমের প্রত্যেকটা মেম্বার এই টেকনোলজি গুলো জানে। ওকে, দেয়ার আর নো আনএম্বিগুয়াস, দেয়ার আর নো অ্যাম্বিগুয়াস অর আনডিফাইন্ড রিকোয়ারমেন্টস। কোনো অ্যাম্বিগুয়াস বা অস্পষ্ট বা কোনো আনডিফাইন্ড রিকোয়ারমেন্টস থাকবে না। এই ধরনের কেসে ভি মডেলটা বেশি এফেক্টিভ হবে, এবং প্রজেক্ট শর্ট হইতে হবে। শর্ট প্রজেক্টের ক্ষেত্রে আপনি ভি মডেল ইউজ করবেন। সেইগুলো হচ্ছে দ্য ক্রাইটেরিয়া যার উপর বেস করে আপনি ভি মডেল ইউজ করতে পারেন। সো আমরা ভি মডেলটাও দেখে ফেললাম। আপনাদের যদি কারোর ভি মডেল নিয়ে কোনো প্রশ্ন থাকে। তো অনেকটুকু আমরা একটানে পড়ে ফেললাম। সো যদি কারোর ভি মডেল নিয়ে প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা ব্রেক নিব। আমরা একটা 15 মিনিটসের ব্রেক নিব। এখন 9টা 5 বাজে, আমরা 9টা 20 আবার শুরু করব। ঠিক আছে, তো আপনারা একটা ব্রেক নিয়ে নেন। ওকে, আমরা তাহলে আবার শুরু করি। আপনারা সবাই আছেন? জি ভাই আছে। ওকে, সো আমরা দুইটা মডেল দেখে ফেলছি। একটা হচ্ছে ওয়াটারফল মডেল, আরেকটা হচ্ছে ভি মডেল। ভি মডেলটা ছিল হচ্ছে কি ওয়াটারফল মডেলের একটা এক্সটেনশন। ঠিক আছে, নেক্সট যে মডেলটা আসছে সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল। ইনক্রিমেন্টাল নাম শুনেই বুঝতে পারতেছেন যে এটা একটা পর একটা ইনক্রিমেন্ট হয় আর কি। So the incremental model, the whole requirements is divided into various builds. So total যতগুলো রিকোয়ারমেন্টস থাকে সবগুলো রিকোয়ারমেন্টস কে কয়েকটা বিল্ডে ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, এবং এই বিল্ডগুলা প্যারালালি চলে, মানে মাল্টিপল সাইকেলস, ডেভেলপমেন্টের মাল্টিপল সাইকেল একসাথে রান হয়, মেকিং দা লাইফ সাইকেল এজ এ মাল্টি ওয়াটারফল সাইকেল আর কি। হ্যাঁ, তো দেখা যাবে যে একসাথে অনেকগুলা সাইকেল বা অনেকগুলা বিল্ডের কাজ একসাথে চলতেছে। সো ইটস কাইন্ড অফ মাল্টি ওয়াটারফল, এবং প্রত্যেকটা বিল্ডেই একটা করে ওয়াটারফল মডেল চলতেছে। দিস ইজ কল্ড the incremental model. So cycles are divided up into smaller, more easily managed modules. Incremental model is a type of software development model like V model, agile model. ঠিক আছে, এটা একটা
Okay. So in this model, each module passes through the requirements. মানে মাল্টি ওয়াটারফল বলার ইয়ে হচ্ছে যে একসাথে অনেকগুলা ওয়াটারফল মডেল চলে আর কি প্যারালালি, এবং প্রত্যেকটা মডেলেই দেখা যাবে যে প্রত্যেকটা মডিউল পাস করতেছে, সে প্রত্যেকটা বিল্ডে বা প্রত্যেকটা ইয়েতেই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হচ্ছে, ডিজাইন হচ্ছে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে, টেস্টিং হচ্ছে, এবং পরে মেইনটেনেন্সে যাচ্ছে আর কি। সো এ ওয়ার্কিং ভার্সন অফ সফটওয়্যার ইজ প্রডিউসড ডিউরিং দ্য ফার্স্ট মডিউল, এবং প্রথম মডিউল বা প্রথম বিল্ড যখন শেষ হবে তখন আপনি একটা ওয়ার্কিং সফটওয়্যার পাবেন, ঠিক আছে? সো each subsequent release of the module adds function to the previous release, এবং একটা মডিউল শেষ হওয়ার পরে আপনি যে ফাংশনালিটি পাবেন এর পরের মডিউলটা শেষ হওয়ার পরে ওখান থেকে আরো কিছু অ্যাডিশনাল ফাংশনালিটি পাবেন, মানে নতুন নতুন মডিউল সেখানে অ্যাড হতে থাকবে, ঠিক আছে? the process continues till the complete system is achieved. আমি যদি একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখাই তাহলে এরকম ব্যাপারটা, হ্যাঁ, টোটাল যে রিকমেন্ডস গুলো আমরা এতক্ষণ তো ওয়াটারফল মডেলের মাধ্যমে করছি, বি মডেলের মাধ্যমে করছি, রিকমেন্ডস গুলোকে আমরা ভেঙে ভেঙে আমরা কাজ করছি, কিন্তু এইখানে যেটা হচ্ছে যে রিকমেন্ডস গুলোকে আমরা টোটাল বিল্ডে ভাগ করে দিচ্ছি। এর আগে তো একটাই বিল্ড ছিল, ঠিক আছে, এক জায়গায় ডেভেলপ হচ্ছিল, এখন এক একটা মানে টোটাল রিকমেন্ডস গুলোকে আমরা কয়েকটা বিল্ডে ভাগ করে দিচ্ছি, এবং এক একটা বিল্ড এক একটা টিম কাজ করবে আর কি, ব্যাপারটা এরকম। এবং প্রত্যেকটা বিল্ডই হচ্ছে এক একটা ওয়াটারফল মডেল সাইকেল আর কি। দেখেন বিল্ড 1 এ হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং, ইমপ্লিমেন্টেশন হচ্ছে, বিল্ড 2 তেও তাই, বিল্ড 3 তেও তাই, এরকম বিল্ড এন মানে এন সংখ্যক বিল্ডে ভাগ করা যেতে পারে, ঠিক আছে? তো দিস ইজ কল্ড ইনক্রিমেন্টাল মডেল বা মাল্টি ওয়াটারফল। এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে জেনারেটস ওয়ার্কিং সফটওয়্যার কুইকলি। আপনি এটার মাধ্যমে দেখা যাবে যে বিল্ডে ভাগ করে ফেলছেন তো, এবং প্যারালালি ভাগ করে আপনি একাধিক এক একটা বিল্ড এক একটা টিম দ্বারা হচ্ছে, সো খুব দ্রুত আপনি আউটপুট পাবেন বা খুব দ্রুত কাজ শেষ করতে পারবেন। এটা হচ্ছে একটা সুবিধা যে জেনারেটস ওয়ার্কিং সফটওয়্যার কুইকলি অ্যান্ড আর্লি ডিউরিং দ্য সফটওয়্যার লাইফ সাইকেল। সফটওয়্যার লাইফ সাইকেলে খুব দ্রুত আপনি একটা ওয়ার্কিং সফটওয়্যার পাবেন। সো দিস মডেল ইজ মোর ফ্লেক্সিবল, লেস কস্টলি টু চেঞ্জ স্কোপ অ্যান্ড রিকোয়ারমেন্টস। এবং দেখা যাবে যে এই মডেলটা হচ্ছে আরো বেশি ফ্লেক্সিবল, ঠিক আছে, লেস কস্টলি টু চেঞ্জ স্কোপ অ্যান্ড রিকোয়ারমেন্টস, স্কোপ এবং রিকোয়ারমেন্টস চেঞ্জ করতে পারবেন। It is easier to test and debug during a smaller iteration. Smaller iteration, যেখানে iteration মানে হচ্ছে একটা মানে ইয়ে পারফর্ম করার একটা সাইকেল, হ্যাঁ। সো দেখা যাবে একটা সাইকেল বা একটা আইটারেশন পারফর্ম করা, সেখানে টেস্ট এবং ডিবাগ করাটা খুব ইজি। কাস্টমাররা এখানে খুব ভালোভাবে রেসপন্ড করতে পারে, প্রত্যেকটা বিল শেষে কাস্টমাররা রেসপন্ড করতে পারে যে তাদের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে কিনা। ইনিশিয়াল ডেলিভারি কস্টটা সে কমায় দেয়, ঠিক আছে, লোয়ার্স ইনিশিয়াল ডেলিভারি কস্ট। এই ধরনের মডেলে, এই মডেলে কি হয়, ইজিয়ার টু ম্যানেজ রিস্ক বিকজ রিস্কি পিসেস আর আইডেন্টিফাইড এন্ড হ্যান্ডেলড ডিউরিং ইটস আইটারেশন। তো দেখা যাবে যে এই ধরনের ইয়েতে, আচ্ছা, রিস্ক এর কথা যেহেতু এসছে, রিস্ক কি জিনিস আমরা কি আলোচনা করছিলাম গতদিন? হোয়াট ইজ রিস্ক? মনে হয় আলোচনা হয়েছিল না? রিস্ক ইজ এ পটেনশিয়াল ফেলিওর। জি জি, আলোচনা হয়েছে গতদিন। আপনি যদি রিস্ক মিটিগেট করতে পারেন তাহলে মোটামুটি আপনি কোয়ালিটি অ্যাচিভ করতে পারবেন, একটা আইডিয়া করা যায়। সো এই মডেলে যেটা হয় যে রিস্ক গুলোকে ম্যানেজ করা ইজি হয়, কারণ দেখা যাবে প্রত্যেকটা বিল্ডের যে আইটারেশন, মানে ইন্ডিভিজুয়াল যে বিল্ড আইটারেশন, সেই বিল্ডের বা সেই আইটারেশনের মধ্যেই ওই রিস্কি এরিয়া গুলোকে হ্যান্ডেল করা হয়, ঠিক আছে, একসাথে সব হ্যান্ডেল না করে। সো এগুলো হচ্ছে ইনক্রিমেন্টাল মডেলের অ্যাডভান্টেজ বললাম। ইনক্রিমেন্টাল মডেলের কি কি ডিসঅ্যাডভান্টেজেস আছে সেটা হচ্ছে নিডস গুড প্ল্যানিং এন্ড ডিজাইন। খুব ভালোভাবে ভালো প্ল্যানিং এবং ডিজাইন প্রয়োজন এই ইনক্রিমেন্টাল মডেলের জন্য। নিডস এ ক্লিয়ার এন্ড কমপ্লিট ডেফিনেশন অফ দ্য হোল সিস্টেম বিফোর ইট ক্যান বি ব্রোকেন ডাউন এন্ড বিল্ড ইনক্রিমেন্টালি। এবং টোটাল যে সিস্টেমটা সেটার একটা ভালো আপনার আইডিয়া থাকতে হবে। আপনি যখনই এটাকে ভেঙে ফেলে বিল্ড আকারে দিয়ে দিবেন, তার আগে আপনার প্রয়োজন হচ্ছে এই সিস্টেমটা ভালোভাবে বোঝা বা টোটাল ডেফিনেশনটা ক্লিয়ার থাকা। এবং অবভিয়াসলি আপনি টোটাল রিকোয়ারমেন্টস গুলোকে বিল্ডে ভাগ করে দেওয়া মানে হচ্ছে একটা বিল্ডে এক একটা টিমকে অ্যাসাইন করা, তাই না? সো সেক্ষেত্রে অবশ্যই কস্ট হায়ার হবে, কস্টটা বেড়ে যাবে আলটিমেটলি, ঠিক আছে। নেক্সট হচ্ছে র্যাড মডেল। সো র্যাড মডেল ইজ র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মডেল। ইট ইজ এ টাইপ অফ ইনক্রিমেন্টাল মডেল। র্যাড মডেল হচ্ছে এটা টাইপ অফ ইনক্রিমেন্টাল মডেল। ইন র্যাড মডেল দ্য কম্পোনেন্টস অফ functions are developed in parallel as if they were mini projects. So র্যাড মডেলে কি করা হচ্ছে,
আপনার কম্পোনেন্ট অর যে ফাংশন বা কম্পোনেন্ট গুলো আছে সেগুলা প্যারালালি ডেভেলপ করা হচ্ছে, যাতে মনে হয় এটা একটা মিনি, এগুলো প্রত্যেকটা একটা মিনি প্রজেক্ট হিসেবে কাজ করতেছে, এরকম মনে হবে দেখে আপনার। ডেভেলপমেন্ট গুলো টাইম বক্স, মানে প্রত্যেকটা ডেভেলপমেন্টের টাইম বেঁধে দেওয়া হয়, ঠিক আছে, ডেলিভার্ড অ্যান্ড দেন অ্যাসেম্বলড ইনটু এ ওয়ার্কিং প্রোটোটাইপ, এবং পরবর্তীতে এগুলো একটা ওয়ার্কিং প্রোটোটাইপে কনভার্ট করা হয়। দিস ক্যান, এই র্যাড মডেল, এই টাইপের মডেলগুলো আসলে কম ইউজ করা হয়, ঠিক আছে। আমরা বেশিরভাগ ইউজ দেখি হচ্ছে ওয়াটারফল আর এজাইলের। আর আমি যেগুলো আলোচনা করছি ইনক্রিমেন্টাল বা র্যাড বা হচ্ছে আপনার স্পাইরাল মডেল, এগুলো খুব কম ইউজ আমরা দেখি আমাদের সচরাচর আমাদের ইন্ডাস্ট্রিতে। আমি র্যাড মডেলের ব্যবহার খুব একটা বেশি দেখি নাই। So this can quickly give the customer something to see and use and to provide feedback regarding the delivery and the requirements. So দেখা যাবে যে আপনি এই যে প্যারালালি কাজ করতেছেন বা ফাংশন গুলাকে প্যারালালি মিনি প্রজেক্টের মতো করে কাজ করছেন, সো এই ক্ষেত্রে দেখা যাবে যে কাস্টমার খুব আর্লি কিছু একটা দেখতে পারবে আর কি, বা কিছু একটা আউটপুট পাবে, এবং সে দ্রুত ফিডব্যাক প্রোভাইড করতে পারবে যে যেটা আউটকাম আসছে সেটা ঠিক আছে কিনা বা সেখানে কোনো ফল্ট আছে কিনা। সো র্যাড মডেলের এই যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে এই যে আমি প্রত্যেকটা ইয়েকে এক একটা আইটারেশনে ভাগ করে ফেলতেছি। টিম ওয়ান একটা আইটারেশন নিয়ে কাজ করতেছে, টিম টু আরেকটা আইটারেশন নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, টিম থ্রি আরেকটা নিয়ে কাজ করতেছে, এবং এখানে কাজ হচ্ছে সব মডেলিং দিয়ে। ফার্স্টে হচ্ছে বিজনেস মডেলিং, মানে বিজনেস রিকোয়ারমেন্ট যেটা আমরা বলছি, রিকোয়ারমেন্টের এখানে মডেলিং, বিজনেস মডেলিং এর মাধ্যমে করা হচ্ছে। দেন হচ্ছে ডেটা মডেলিং, তারপরে প্রসেস মডেলিং, দেন অ্যাপ্লিকেশন জেনারেশন, তারপর হচ্ছে টেস্টিং এন্ড টার্নওভার, ঠিক আছে। এই 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 ওয়েতে আসলে এই র্যাড মডেলটা করা হচ্ছে আর কি। সো এখানে যেহেতু মডেলিং এর ব্যাপার আছে, মডেলিং কিন্তু খুব কস্টলি একটা ব্যাপার, যেখানে প্রত্যেকটা রিকোয়ারমেন্টস কে আপনার ভিজুয়ালি রিপ্রেজেন্ট করে এখানে একটা মডেল তৈরি করা হয়, বিজনেস মডেল তৈরি করা হচ্ছে। দেন ডেটাগুলা নিয়ে একটা মডেল তৈরি করা হচ্ছে, ডেটাগুলা কিভাবে ফ্লো হবে। তারপর প্রসেস মডেলিং, আপনার টোটাল যে সফটওয়্যারের যে প্রসেস গুলা বা প্রত্যেকটা সফটওয়্যার যে ফ্লো গুলা, এই ফ্লো গুলা একটা মডেলিং করা হবে। তারপরে অ্যাপ্লিকেশন জেনারেট করা হবে, অ্যাপ্লিকেশনটা ফাইনালি প্রোটোটাইপ হিসেবে করে দেন অ্যাপ্লিকেশন জেনারেট করা হবে, তারপরে টেস্ট করা হবে, তারপর টার্ন ওভার। সো এই জন্যই অ্যাডভান্টেজ হচ্ছে রিডিউস ডেভেলপমেন্ট টাইম। এটাও যেহেতু কাইন্ড অফ আপনার বিভিন্ন আইটারেশনে চলে যাচ্ছে, প্যারালালি হচ্ছে যেহেতু মিনি প্রজেক্ট হিসেবে বলা হচ্ছে, প্যারালালি ডেভেলপ করা মানে হচ্ছে আপনার খুব দ্রুত হয়ে যাবে কাজটা। কম্পোনেন্টের রিউজেবিলিটি বাড়বে, আপনি প্রত্যেকটা কম্পোনেন্ট রিউজ করতে পারবেন। ইনিশিয়ালি খুব ইনিশিয়ালি আপনি হচ্ছে রিভিউ দিতে পারবেন। রিভিউ দেওয়া মানে হচ্ছে আপনি ফিডব্যাক দিতে পারবেন। আপনি যদি খুব ইনিশিয়ালি বা আর্লি প্রোডাক্টটা দেখতে পান চোখে, দেন আপনি আপনার জন্য ফিডব্যাক দেওয়াটা ইজি হবে। সো কুইক ইনিশিয়াল রিভিউস occur and encourages customer feedback. So এক্ষেত্রে যেটা হয়, আরেকটা সুবিধা হচ্ছে ইন্টিগ্রেশন ফ্রম ভেরি বিগিনিং সলভস লট অফ ইন্টিগ্রেশন ইস্যু। সো দেখা যাবে যে আপনি যেহেতু মিনি প্রজেক্ট হিসেবে একাধিক আইটারেশন এটা চলতেছে, তো দেখা যাবে যে ওই বিভিন্ন কম্পোনেন্টের ভিতরে বা বিভিন্ন মডেলের ভিতরে ইন্টিগ্রেশন টেস্টিং চলতে থাকবে। সো ইন্টিগ্রেশন টেস্টিং চলার ফলে ভেরি বিগিনিং থেকে যেহেতু হবে, সো অনেক ধরনের ইন্টিগ্রেশন ইস্যু সলভ হয়ে যাবে প্রথম থেকেই। এগুলো হলো র্যাড মডেলের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্ট্রং টিম লাগবে আপনার জন্য। এই যে মডেলিং এর কথা বললাম, এই মডেলিং তৈরি করার জন্য ওই লেভেলের স্কিলড পিপল আপনার হায়ার করতে হবে, বা স্কিল আপনার ম্যান পাওয়ার লাগবে, ঠিক আছে। সো ডিপেন্ডস অন এ স্ট্রং টিম and individual performances for identifying business requirements. বিজনেস রিকোয়ারমেন্ট গুলো আইডেন্টিফাই করার জন্য আপনার স্ট্রং একটা টিম লাগবে। Only system that can be modularized can be built using a RAD model. So যে সকল এগুলো মডিউল আকারে বা মডিউলারাইজ করে আপনি করতে পারেন, যেসব সিস্টেমগুলো বিল্ড করা, সেই সব সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র আপনি এই র্যাড মডেল ইউজ করবেন। ওই যে আমি বললাম, এই জিনিসগুলো আসলে এই টাইপের মডেলগুলো খুব সচরাচর আমরা ব্যবহার, আমাদের ইন্ডাস্ট্রিতে ওরকম অ্যাপ্লিকেশন নাই এই ধরনের মডিউলের, ঠিক আছে। সো আর মডিউলারাইজ যদি বলা হয়, মডিউলারাইজ হচ্ছে মানে টু ডিজাইন অর প্রডিউস সামথিং ইন সেপারেট সেকশনস, মানে বিভিন্ন সেপারেট সেকশনে হচ্ছে ডিজাইন করা। মানে মডিউলারাইজ কোড মানে কি, আপনি হচ্ছে বিভিন্ন কোডগুলোকে বিভিন্ন সেপারেট সেকশন বা সেপারেট ইউনিটে আপনি ভাগ করে ফেলবেন, সেখানে আপনি এই কোডিং গুলা বা এই কাজগুলো করবেন, ঠিক আছে।
সো যে সকল ক্ষেত্রে যে সকল অ্যাপ্লিকেশনে যেরকম মডিউল মডিউল ভাগ মানে সেপারেট সেকশন থাকবে, শুধুমাত্র সেই সকল অ্যাপ্লিকেশন গুলো আপনি র্যাড মডেল দিয়ে ডেভেলপ করতে পারবেন। আর র্যাড মডেলের ক্ষেত্রে খুব হাইলি স্কিল ডেভেলপার লাগবে, ডিজাইনার লাগবে, মডেলিং স্কিল থাকতে হবে, ঠিক আছে। ইনঅ্যাপ্লিকেবল টু চিপার প্রজেক্টস, কারণ এই র্যাড মডেলের কস্টিং খুব বেশি, অনেক বেশি কস্টিং, এবং এখানে যে অটোমেটেড কোড জেনারেশন আর যে মডেলিং এর যে ব্যাপার স্যাপার এগুলো অনেক কস্টলি। সো নর্মাল জেনারেল যদি আপনি মনে করেন আপনি চিপ কোনো একটা প্রজেক্ট করবেন, সেক্ষেত্রে ইউ শুডেন্ট গো ফর র্যাড মডেল। টাকা পয়সা কম থাকলে র্যাড মডেলে আপনি যাবেন না, এটা কারণ এটা খুবই কস্টলি একটা মডেল। এরপরে আসছি আমরা, এরপরে চলে আসছি আমরা এজাইল মডেল। সো এজাইল হচ্ছে একটু ডিফারেন্ট সবার থেকে। এজাইলও এক ধরনের ইনক্রিমেন্টাল মডেল। এখানেও কাজগুলো ইনক্রিমেন্ট আকারেই আগায়। তো এজাইল যেটা করে, এজাইল হচ্ছে রিকোয়ারমেন্ট চেঞ্জটাকে খুব বেশি সে প্রায়োরিটি দেয় আর কি। যে কোনো সময় এজাইল প্রজেক্টের সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো রিকোয়ারমেন্টসে চেঞ্জ নিয়ে আসতে পারেন। তো এজাইল হচ্ছে যে কোনো সময় চেঞ্জ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে প্রস্তুত, ঠিক আছে। সো এজাইল বিলিভ করে যে প্রত্যেকটা প্রজেক্ট নিডস টু বি হ্যান্ডেল ডিফারেন্টলি, প্রত্যেকটা প্রজেক্টকে ডিফারেন্টলি হ্যান্ডেল করতে হবে বা করা উচিত। এবং আমার যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে এক্সিস্টিং মেথড আছে, সেই মেথডে আমি স্টিক না থেকে, মানে সবসময় কনভেনশনাল ওয়েতে না গিয়ে, আমার কি করা উচিত, দ্য মেথড শুড বি টেইলার্ড মানে হচ্ছে আমার মেথডগুলোকে চেঞ্জ করা বা একটু মডিফাই করা টু বেস্ট স্যুট দ্য প্রজেক্ট রিকোয়ারমেন্টস, ঠিক আছে, যাতে প্রজেক্ট রিকোয়ারমেন্টের সাথে এটা অ্যালাইন হতে পারে। So in Agile, the tasks are divided to time box. So Agile যেটা হয়, টাস্ক গুলোকে টাইম বক্সে ডিভাইড করে দেওয়া হয় to deliver specific features for a release, ঠিক আছে। সো টাইম বক্সে ডিভাইড করে দিয়ে স্পেসিফিক ফিচার গুলা আপনি রিলিজের জন্য, ডেলিভারির জন্য আর কি দেওয়া হয়। এবং এই টাইম বক্স মানে হচ্ছে স্মল টাইম ফ্রেম, ঠিক আছে। দেখা যাচ্ছে যে একটা টাস্ক বেসিক্যালি এজাইলে কি থাকে, রিকোয়ারমেন্টস হিসেবে থাকে হচ্ছে ইউজার স্টোরি। আপনারা হয়তো অনেকেই জানেন, যদি আপনারা অনেকেই হয়তো কাজ করেন এই ফিল্ডে। সো ইউজার স্টোরি গুলা হচ্ছে বেসিক্যালি রিকোয়ারমেন্টস হিসেবে থাকে। তো এরকম কয়েকটা ইউজার স্টোরি মিলে হয়তো একটা টিম কাজ করে। তো তারা একটা রিলিজ মানে হচ্ছে ওই কয়েকটা ইউজার স্টোরি শেষ করতে যে সময়টুকু লাগবে সেই সময় মিলে একটা রিলিজ হবে বা একটা আইটারেশন হবে, ঠিক আছে। সো এরকম iterative approach is taken and working software build is delivered after each iteration। এবং দেখা যাবে যে আপনি 2-3টা ইউজার স্টোরি মিলে যদি একটা আইটারেশন করেন, সেক্ষেত্রে ওই আইটারেশন শেষ হওয়ার পরেও আপনি একটা ওয়ার্কিং কিছু একটা পাবেন। মানে এজাইলের সুবিধা হচ্ছে আপনি যখন একটা আইটারেশন শেষ করবেন, আপনি একটা মানে একটা ওয়ার্কিং সফটওয়্যার বা একটা ওয়ার্কিং বিল্ড আপনি পাবেন। সো ইচ বিল্ড ইজ ইনক্রিমেন্টাল ইন টার্মস অফ ফিচার্স। প্রত্যেকটা বিল্ডই ইনক্রিমেন্টাল, মানে যতই একটা করে নতুন বিল্ড আসতেছে সেখানে নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে, ঠিক আছে। সো ফাইনাল যে বিল্ডটা আসে সেখানে সবগুলো ফাংশনালিটি থাকে। সো এই হচ্ছে এজাইলের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। প্রথম একটা আইটারেশন দেখতে পাচ্ছেন, একটা আইটারেশন এখানে হয়তো কয়েকটা ইউজার স্টোরি নিয়ে কাজ হচ্ছে বা কয়েকটা রিকোয়ারমেন্ট। ইউজার স্টোরি মানে হচ্ছে এজাইলে আমরা রিকোয়ারমেন্টস বলি আর কি, হ্যাঁ। সো এখানে দেখেন প্রথমে প্ল্যানিং হচ্ছে, তারপরে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হচ্ছে, ডিজাইন হচ্ছে, বিল্ডিং হচ্ছে, টেস্টিং হচ্ছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা আইটারেশনে একটা টাইম ফ্রেমের ভিতরে ইয়ে করা আসছে, এতদিনের ভিতরে এটা শেষ হবে। এরকম অনেকগুলো আইটারেশন মিলে হয়তো একটা প্রজেক্ট হতে পারে। একটা প্রজেক্ট হয়তো 30টা 40টা 50টা আইটারেশন থাকতে পারে। এজাইল মডেলের অ্যাডভান্টেজ কি? এজাইল মডেলের অ্যাডভান্টেজ হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন বাই র্যাপিড কন্টিনিউয়াস ডেলিভারি অফ ইউজফুল সফটওয়্যার, ঠিক আছে। আপনার র্যাপিড এবং কন্টিনিউয়াস যেহেতু ডেলিভারি হচ্ছে সফটওয়্যারের, সো কাস্টমার স্যাটিসফ্যাকশনটা এখানে হয়। পিপল আর ইন্টারাকশনস আর এমফাসাইজড রাদার দ্যান প্রসেস এন্ড টুলস। দেখা যাবে যে প্রসেস এবং টুলকে বেশি এমফাসাইজ না করে পিপল মানে মানুষ এবং এই সফটওয়্যারের সাথে জড়িত যে পিপল তাদের এবং সেই ইন্টারাকশন গুলোকে এখানে গুরুত্ব দেওয়া হয়। কাস্টমার্স, ডেভেলপার্স এন্ড টেস্টার্স কনস্ট্যান্টলি ইন্টারাক্ট করে একে অন্যের সাথে, ঠিক আছে। ওয়ার্কিং সফটওয়্যার খুব ফ্রিকুয়েন্টলি ডেলিভারি দেওয়া হয়। ফেস টু ফেস কনভার্সন করার সুযোগ এখানে থাকে, যেহেতু এটাই বেস্ট ফর্ম অফ কমিউনিকেশন। এবং এজাইল মেথডে কি হয়, ফেস টু ফেস কনভার্সন করার সুবিধা থাকে। প্রত্যেক দিনই ডেইলি হচ্ছে বিজনেস পিপল এবং ডেভেলপারদের সাথে ডেইলি কোঅপারেশন হচ্ছে, ফলে এটা খুব কুইক কিছু ফিডব্যাক পাওয়া যায়।
continuous attention to technical excellence and good design, রেগুলার অ্যাডাপ্টেশন টু চেঞ্জিং সার্কামস্টেন্সেস। সো দেখা যাবে যে কোনো চেঞ্জিং সার্কামস্টেন্সে বা চেঞ্জ অফ রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে অ্যাডাপ্টেশনের সুবিধা থাকে, রেগুলার অ্যাডাপ্টেশন করা যায়। ইভেন লেট চেঞ্জেস ইন রিকোয়ারমেন্টস আর ওয়েলকাম। সো খুব লেটে গিয়েও বা খুব লেটার স্টেজে গিয়েও যদি চেঞ্জ আপনি নিয়ে আসতে চান সেক্ষেত্রে সেটাও ওয়েলকাম করা হয় এজাইল মেথডে। ডিসঅ্যাডভান্টেজ কি? দেখা যাবে যে আপনি খুব বড় ধরনের যদি কোনো ডেলিভারেবল থাকে, ঠিক আছে, লার্জ কোনো ডেলিভারেবল, তো সেই ক্ষেত্রে প্রজেক্টটি শুরুতে বা ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের শুরুতে না ওই এফর্টটা এস্টিমেট করাটা টাফ হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। এটা একটা। দেয়ার ইজ ল্যাক অফ এমফাসাইজ অন নেসেসারি ডিজাইন ডকুমেন্টেশন। এজাইলের একটা সমস্যা হচ্ছে এজাইল ডকুমেন্টেশন, যেমন যে কোনো ধরনের ডকুমেন্টেশনে সে গুরুত্ব কম দেয়, ঠিক আছে, ডকুমেন্টেশন গুলো আপনি ভালো পাবেন না। The project can easily get taken off the track if the customer representative is not clear what final outcome. So customer representative না জানে যে ফাইনাল আউটকাম সে কি চায়, সেক্ষেত্রে যে কোনো সময় এটা ট্র্যাক থেকে ছিটকে যেতে পারে প্রজেক্ট। একটা সমস্যা হচ্ছে, আরেকটা সমস্যা হচ্ছে সিনিয়র লেভেলের প্রোগ্রামার যারা আছে তারা হচ্ছে এজাইল মেথডের ভিতরে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি রাখে, শুধুমাত্র তারাই ডিসিশন নেয় কি করবে, কি হবে, কি হবে না। যারা নতুন প্রোগ্রামার বা নতুন ফ্রেশারদের জন্য আসলে ওই ডিসিশন মেকিং এর জায়গাটা বা ওইসব জায়গাগুলো তাদের জন্য না, ঠিক আছে, তারা ওখানে আসলে পার্টিসিপেট করতে পারে না। এরপর আরেকটা মডেল আছে হচ্ছে স্পাইরাল মডেল, ঠিক আছে। দ্য স্পাইরাল মডেল কম্বাইন্স দ্য আইডিয়া অফ আইটারেটিভ ডেভেলপমেন্ট উইথ দ্য সিস্টেমেটিক কন্ট্রোল অ্যাসপেক্টস অফ ওয়াটারফল। সো আইটারেটিভ ডেভেলপমেন্ট এবং ওয়াটারফলকে কম্বাইন করে হচ্ছে স্পাইরাল মডেল। So this spiral model is a combination of iterative development process model and sequential linear development model. The waterfall model is with a very high emphasis on risk analysis. So দেখা যাবে যে spiral হচ্ছে kind of waterfall, কিন্তু risk analysis এর উপরে খুব বেশি emphasis করা হয়, ঠিক আছে। It allows incremental release of the product or incremental refinement through each iteration around the spiral. So এটা দেখতে kind of এরকম spiral এর মতো, যেখানে দেখেন প্ল্যানিং, রিস্ক অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারিং এন্ড এক্সিকিউশন, ইভালুয়েশন, এবং ওই স্পাইরালের ভিতরে ওখানে আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হচ্ছে, প্রোটোটাইপ জেনারেট করা হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, টেস্টিং হচ্ছে এবং কাস্টমার ইভালুয়েশন করা হচ্ছে। স্পাইরাল মডেলের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর পরিমাণে হাই অ্যামাউন্ট অফ রিস্ক অ্যানালাইসিস হয়, ঠিক আছে। স্পাইরাল মডেলের অ্যাডভান্টেজ, এই স্পাইরাল মডেলও আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এর খুব একটা বেশি অ্যাপ্লিকেশন নাই, ওকে। সো অ্যাডভান্টেজেস কি? হাই অ্যামাউন্ট অফ রিস্ক অ্যানালাইসিস, হেন্স অ্যাভয়েডেন্স অফ রিস্ক ইজ এনহ্যান্সড। সো আপনি রিস্ক অ্যাভয়েড করতে পারবেন, সেটার মানে প্রবাবিলিটি ইনক্রিজ হয়। গুড ফর লার্জ অ্যান্ড মিশন ক্রিটিক্যাল প্রজেক্টস, খুব বড় ধরনের বা মিশন ক্রিটিক্যাল প্রজেক্টের জন্য এটা খুব ভালো। স্ট্রং অ্যাপ্রুভাল অ্যান্ড ডকুমেন্টেশন কন্ট্রোল, ঠিক আছে। আপনার স্পাইরাল মডেলে স্ট্রং অ্যাপ্রুভাল অ্যান্ড ডকুমেন্টেশন কন্ট্রোল, অ্যাপ্রুভাল এবং ডকুমেন্টেশন কন্ট্রোলটা খুব স্ট্রং হয়। অ্যাডিশনাল ফাংশনালিটি ক্যান বি অ্যাডেড এট এ লেটার ডেট, এবং পরবর্তীতে গিয়ে আপনি অ্যাডিশনাল ফাংশনালিটি অ্যাড করতে পারবেন সফটওয়্যারে, এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ভিতরে খুব আর্লি আপনি সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন। এগুলো হলো অ্যাডভান্টেজ স্পাইরালের। এবং যেহেতু এখানে প্রচুর পরিমাণে হাই অ্যামাউন্ট অফ রিস্ক অ্যানালিসিস হয়, এটা খুব কস্টলি একটা মেথড, এটা ডিসঅ্যাডভান্টেজ, এটা একটা কস্টলি মডেল, ঠিক আছে। রিস্ক অ্যানালিসিস রিকোয়ার্স হাই এক্সপার্টিস, আপনার খুব হাই লেভেলের ম্যান পাওয়ার বা হাই লেভেলের স্কিল ম্যান পাওয়ার না হলে এই রিস্ক অ্যানালিসিস গুলো এত ইজিলি করা সম্ভব হবে না। প্রজেক্ট সাকসেস ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য রিস্ক অ্যানালিসিস ফেজ, এবং প্রজেক্টের সাকসেস ডিপেন্ড করে, বেশি পরিমাণ ডিপেন্ড করে হচ্ছে ওই রিস্ক অ্যানালিসিস ফেজের উপরে। ডাজন্ট ওয়ার্ক ওয়েল ফর স্মলার প্রজেক্টস, ছোটখাটো প্রজেক্টের জন্য এটা ভালো কাজ করে না। এরপর হচ্ছে প্রোটোটাইপ মডেল, এটা হচ্ছে আরেকটা এসডিএলসি মডেল। প্রোটোটাইপ মডেলে যেটা হয় যে অনেক সময় কি হয়, আমি একটা সফটওয়্যার ডেভেলপ করতে যাচ্ছি, কিন্তু আমি এমন একটা সফটওয়্যার ডেভেলপ করতে যাচ্ছি যেটা যে আমি যে রেফারেন্স নিব যে আমি কি চাচ্ছি, এইরকম রেফারেন্সই এই ওয়ার্ল্ডে ওরকম এক্সিস্ট করে না। মানে আমি খুব নতুন ধরনের একটা সফটওয়্যার ডেভেলপ করতে যাচ্ছি যেটা রিকোয়ারমেন্টস আমি হয়তো বের করতে পারতেছি না, রিকোয়ারমেন্টস আমার পক্ষে ডিফাইন করা সম্ভব হয়ে উঠতেছে না, কারণ ওই লেভেলের রেফারেন্স আমার কাছে নাই। তো সেক্ষেত্রে কি হয়, একটা প্রোটোটাইপ ডেভেলপ করা হয় যে সফটওয়্যারটা কি দেখতে এরকম হবে, একটা ওয়ার্কিং প্রোটোটাইপ, জাস্ট যেটাকে ক্লিক করে করে বা যেটাকে রান করে করে ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টস গুলোকে বের করতে পারে, যে আচ্ছা হ্যাঁ এইভাবে তাহলে একটা কাজ করে, তাহলে এটা আমার রিকোয়ারমেন্টস হতে পারে। এইটাকে বলা হয় প্রোটোটাইপ। একটা প্রোটোটাইপ আগে ডেভেলপ করা হয়, ঠিক আছে, তারপর ওই প্রোটোটাইপ থেকেই হচ্ছে রিকোয়ারমেন্টস গুলো আসে। সো প্রোটোটাইপ ইজ এ ওয়ার্কিং মডেল অফ সফটওয়্যার উইথ সাম লিমিটেড ফাংশনালিটি, ঠিক আছে। The prototype does not always hold the exact logic. So prototype হচ্ছে একটা
ওয়ার্কিং মডেল, একটা সফটওয়্যার একটা ওয়ার্কিং মডেল, কিন্তু সেখানে খুব লিমিটেড ফাংশনালিটি থাকে এবং প্রোটোটাইপে দেখা যায় সবসময় এক্সাক্ট লজিকটা হয়তো ইউজ করা হয় না, বা এক্সাক্ট অ্যাকচুয়াল যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের মতো না এটা, ঠিক আছে? The basic idea in prototype model is that instead of freezing the requirements before a design or coding can proceed, a throwaway prototype is built. ঠিক আছে, আপনি যখন ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট সম্বন্ধে তার আইডিয়া নাই, সেক্ষেত্রে ফার্স্টেই একটা প্রোটোটাইপ ডেভেলপ করা হয়। সেই প্রোটোটাইপটা সেই ক্লায়েন্টকে দেওয়া হয়, উনি নাড়াচাড়া করেন, তারপরে দেখেন যে আসলে এখান থেকে ওনার রিকোয়ারমেন্টস ফুলফিল হয় কিনা। ঠিক আছে, সো দিস প্রোটোটাইপ ইজ ডেভেলপ বেসড অন দ্য কারেন্টলি নোন রিকোয়ারমেন্টস, এবং কারেন্টলি আমি যতটুকু জানি তার উপর বেস করে ওই প্রোটোটাইপ তৈরি করা হয় এবং ওই প্রোটোটাইপ থেকেই রিকোয়ারমেন্টস গুলাকে ডিরাইভ করা হয়। So prototype model is a software development model. By using this prototype, the client can get an actual feel of the system. So client কি হবে, একটা actual feel পাবে যে সিস্টেমটা কেমন হতে পারে। ঠিক আছে, since the interactions with prototype can enable the client to better understand the requirements, এবং সে এটার সাথে ইন্টারঅ্যাক্ট করার ফলে সে ওই রিকোয়ারমেন্টস গুলোকে আরো ভালোভাবে বুঝতে পারবে। So prototyping is an attractive idea for complicated and large systems for which there is no manual process or existing system to help determining the requirements. So যেসব ক্ষেত্রে আমি যা বানাইতে যাচ্ছি সেটার জন্য এরকম নোন কোনো রিকোয়ারমেন্টস বা রেফারেন্স নাই, সেসব ক্ষেত্রে এই প্রোটোটাইপ মডেলটা ইউজ করা যেতে পারে। সো প্রোটোটাইপ মডেলে যেটা হয়, প্রথমে স্টার্টিং হয় রিকোয়ারমেন্টস গ্যাদারিং দিয়ে, দেন কুইক ডিজাইন, দেন বিল্ড প্রোটোটাইপ। রিকোয়ারমেন্টস গ্যাদারিং বলতে আমার যে নোন রিকোয়ারমেন্টস আছে, ঠিক আছে, সেখান থেকে আমি একটা কুইক ডিজাইন করব বা একটা প্রোটোটাইপ বিল্ড করব, সেখান থেকে কাস্টমার ইভ্যালুয়েশন হবে, ইভ্যালুয়েশনের পরে হচ্ছে যদি রিফাইন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে রিফাইন হবে প্রোটোটাইপটা, তারপরে ফাইনালি হচ্ছে রিকোয়ারমেন্টস গুলাকে ডিরাইভ করে একটা প্রোডাক্ট ডেভেলপ করা হবে। সো এটা হচ্ছে প্রোটোটাইপ মডেল। এই ধরনের মডেলও আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে ওইরকম অ্যাপ্লিকেশন নাই। আমরা যদি একটু দেখি এর অ্যাডভান্টেজ, ইউজার্স আর অ্যাক্টিভলি ইনভলভ ইন দ্য ডেভেলপমেন্ট। সো দেখা যায় যে ইউজাররা খুব অ্যাক্টিভলি এই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকে। সো দেখা যাবে যে এখানে তো একটা ফার্স্টে একটা ওয়ার্কিং সিস্টেম ডেভেলপ করা হয়, তো সেখান থেকে ইউজাররা একটা ভালো আইডিয়া পাইতে পারে যে কি সিস্টেম আমি ডেভেলপ করতে যাচ্ছি। এরর হয়তো খুব আর্লিয়ার এরর ডিটেক্ট করা যায়, যেহেতু ইউজাররা সবসময় ইনভলভ থাকে, ইউজারদের কাছ থেকে কুইক ফিডব্যাক পাওয়া যায়। মিসিং কোনো ফাংশনালিটি থাকলে সেটা আইডেন্টিফাই করা যায় যে আপনি তো একটা ওয়ার্কিং প্রোটোটাইপ পাচ্ছেন, তাই না? তাহলে আপনি জানেন আপনাকে যদি এখন একটা একটা ফর এক্সাম্পল একটা লগ ইন ফর্ম, কোন একটা অ্যাপ্লিকেশনের লগ ইন করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য দুইটা ফর্ম আমি বানাই দিলাম প্রোটোটাইপ হিসেবে, তো আপনি তো এখানে ইজিলি নাড়াচাড়া করে দেখতে পারবেন যে আমার কি মিসিং আছে ফাংশনালিটি। দেখেন আমি লগ ইনে কি করলাম, ফরগট পাসওয়ার্ড দিলাম না। সো আপনি ওটা যখন ইউজ করতে যাবেন দেখে আপনি বুঝবেন যে আমি যদি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমার কি হবে। সো ফরগট পাসওয়ার্ডটা ওখানে মিসিং, আপনি ওখান থেকে ইজিলি মিস করা বা মিসিং কম্পোনেন্টটা আইডেন্টিফাই করতে পারবেন। Confusing or difficult functions can be identified. Requirements validation, quick implementation of incomplete but functional. আচ্ছা, এটা একটু মনে হয় এই অপশনটা মনে হয় একটু ভুল আছে এই পয়েন্টটা। এনিওয়েজ এখান থেকে হচ্ছে confusing or difficult functions can be identified. প্রোটোটাইপ ইউজ করে কনফিউজিং বা ডিফিকাল্ট এগুলো আইডেন্টিফাই করা যায়। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ লিডস টু ইমপ্লিমেন্টিং এন্ড দেন রিপেয়ারিং ওয়ে অফ বিল্ডিং সিস্টেমস। ঠিক আছে, তো দেখা যাবে যে এটা হবে যে আপনি আগে সিস্টেম বানায় ফেলছেন, তারপরে ওটা রিপেয়ারিং করতেছেন, ব্যাপারটা এরকম। সো এটা একটা প্যারা। প্র্যাকটিক্যালি দিস মেথোডোলজি মে ইনক্রিজ দ্য কমপ্লেক্সিটি। তো দেখা যাবে যে এই মেথোডোলজির মাধ্যমে আপনার কমপ্লেক্সিটি বেড়ে যাবে সিস্টেমের অনেক। ঠিক আছে, আপনার অরিজিনাল যে প্ল্যান আছে দেখা গেল সেই প্ল্যানের অনেক বিয়ন্ড, অনেক বাইরে চলে যাবে আপনার এই অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গিয়ে। So incomplete application may cause application not to be used as the full system was designed. Incomplete or inadequate problem analysis. So দেখা আপনার প্রবলেম অ্যানালাইসিস বা আপনার যদি ডিজাইন গুলো ঠিক মতো না হয়, ইনকমপ্লিট হয়, সেক্ষেত্রে এই ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ডেভেলপ হবে এবং সেটা দেখা যাবে ফুল ইয়েতে আপনি ইউজ করতে পারবেন না। সো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। সো এইগুলা হচ্ছে মোটামুটি আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মডেল। আমরা কয়টা মডেল দেখলাম? আমরা ওয়াটারফল মডেল দেখলাম, আমরা ভি মডেল দেখলাম, ভি মডেলের পর আমরা ইনক্রিমেন্টাল মডেলটা দেখলাম কি জিনিস। ইনক্রিমেন্টাল মডেল কয়েক রকম আছে, যেমন এজাইল মডেল একটা ইনক্রিমেন্টাল মডেল, দেন হচ্ছে র্যাড মডেল একটা ইনক্রিমেন্টাল মডেল, তারপরে হচ্ছে এগুলার পরে আমরা দেখলাম স্পাইরাল মডেল। স্পাইরাল মডেলে যেটা হয় খুব হাই অ্যামাউন্ট অফ রিস্ক অ্যানালিসিস হয়,
যেটা খুব কস্টলি। স্পাইরাল মডেল পরে আমরা দেখলাম প্রোটোটাইপ মডেল। সো এখন এই মডেলগুলোর উপরে কারোর এই মুহূর্তে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন। প্রোটোটাইপ মডেল একটা ইনক্রিমেন্টাল মডেল। প্রোটোটাইপ মডেল, অ্যাজাইল মডেল তো এজাইল মডেল ইনক্রিমেন্টাল, প্রোটোটাইপ ইনক্রিমেন্টাল মডেল না। আচ্ছা আচ্ছা, অ্যাজাইল আর কোনটা স্যার? এজাইল, অ্যাজাইল মডেল আর কোনটা? এজাইল হচ্ছে ইনক্রিমেন্টাল, আপনার হচ্ছে দেন হচ্ছে র্যাড মডেল, এটা ইনক্রিমেন্টাল মডেল। আর স্পাইরাল? স্পাইরাল হচ্ছে, স্পাইরাল ইনক্রিমেন্টাল মডেল না, ঠিক আছে। স্পাইরাল হচ্ছে কম্বিনেশন অফ আইটারেটিভ আর হচ্ছে সিকোয়েন্সিয়াল, মানে হচ্ছে ওয়াটারফলের আর হচ্ছে যদিও এটা ইনক্রিমেন্টাল রিলিজ সাপোর্ট করে, ঠিক আছে, বাট এটা হচ্ছে ওই কি বলে আইটারেটিভ ডেভেলপমেন্ট মডেল আর হচ্ছে ওয়াটারফলের একটা কম্বিনেশন, যেখানে খুব হাই অ্যামাউন্ট অফ রিস্ক অ্যানালাইসিস হয়। ওই ইন দ্য সেন্স মানে ইনক্রিমেন্টাল রিলিজের সেন্সে আপনি বলতে পারেন স্পাইরাল কাইন্ড অফ ইনক্রিমেন্টাল মডেল, বাট হচ্ছে এটা হচ্ছে দ্য কম্বিনেশন অফ হচ্ছে আপনার ওয়াটারফল এবং হচ্ছে একটা আইটারেটিভ ডেভেলপমেন্ট প্রসেস, ঠিক আছে। সো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা মডেলটা শেষ করে নেক্সট টপিকে চলে যাব। সো আমি কি নেক্সট টপিকে যাব নাকি সোফার যেটা হয়েছে সেটা, মানে আপনারা যদি ইয়ে করেন আমি নেক্সট টপিকে চলে যাবো, যদি মনে করেন যে না আমরা আজকে এখানে শেষ করতে পারি, বা যেটা আপনাদের ইয়ে আর কি। অনেক থিওরিটিক্যাল জিনিস একসাথে আসলে আসলে অনেক সময় একটু ইয়ে হয়ে যায়। টোটাল আপনার এই স্লাইডটা হচ্ছে আমার এখানে প্রায় 79টা স্লাইড আছে, ঠিক আছে। আমি চেষ্টা করবো 2টা ক্লাসে এটা শেষ করার জন্য। আজকে একটা তো ক্লাস হলো, একটা ক্লাসে, আরেকটা ক্লাসে আমি ইনশাল্লাহ এটা শেষ করে দেবো। সো আমরা একটু আগাই, হ্যাঁ। ম্যানুয়াল টেস্টিং কি জিনিস একটু জাস্ট দেখে আসি। আমরা নর্মালি টেস্টিং এ তো 4টা লেভেল দেখলাম, ইউনিট লেভেল, ইন্টিগ্রেশন লেভেল, সিস্টেম লেভেল আর হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেভেল। তো ম্যানুয়াল টেস্টিংটা হচ্ছে ইটস আ কাইন্ড অফ, মানে আমরা যে সিস্টেম টেস্টিংটা যেটা বলি ওইটাই আসলে ম্যানুয়াল টেস্টিং, বা আমরা ম্যানুয়াল টেস্টিংটা আসলে ইনফর্মাল একটা ভাষা, এটা বইয়ের ভাষা না। ম্যানুয়াল কেন বলা হয়? কারণ এখানে অটোমেশন আসলে ইনভলভ। টেস্টার বা কিউএ ইঞ্জিনিয়ার যারা আছে তারা ম্যানুয়ালি টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করেন, সফটওয়্যারটাকে রান করে। তো এই জন্য এটাকে ম্যানুয়াল টেস্টিং এর নাম দেওয়া হয়েছে। সো ম্যানুয়াল টেস্টিং ইজ এ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং ওয়্যার টেস্টার্স ম্যানুয়ালি এক্সিকিউট টেস্ট কেসেস উইদাউট ইউজিং এনি অটোমেশন টুল। সো কোনো অটোমেশন টুল ইউজ না করেই যেহেতু ম্যানুয়ালি টেস্ট কেস এক্সিকিউট করা হচ্ছে, এই জন্য এটার নাম এমন হয়েছে, ঠিক আছে, ম্যানুয়াল টেস্টিং। So manual testing is the most primitive of all testing types and helps find bugs in the software system. Any new application must be manually tested. তো বলা হয় যে আপনি যখনই কোনো একটা নতুন অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন সেটাকে অটোমেট করার পূর্বে একবার একটা ম্যানুয়াল টেস্টিং একটা সাইকেল কমপ্লিট করা উচিত, যাতে কিনা ওই সফটওয়্যারটা একটা স্ট্যাবিলিটি হয়। ম্যানুয়াল টেস্টিং করে কিছু বাগ আপনি পাবেন, সেই বাগগুলোকে রেজ করবেন, সেগুলো সলভ করবেন, সো ফলে ওই সফটওয়্যারটা স্ট্যাবিলিটি হবে, তারপর ওটাকে অটোমেট করবেন। ম্যানুয়াল টেস্টিং রিকোয়ার্স মোর এফর্ট বাট ইট ইজ নেসেসারি টু চেক অটোমেশন ফিজিবিলিটি। মানে ম্যানুয়াল টেস্টিং এ তো আসলে হিউম্যান বিং নিজেরাই জাস্ট টেস্ট কেসগুলো এক্সিকিউট করে রান করে টেস্ট করে, সো এটার জন্য বেশি সময় প্রয়োজন। বাট সময় প্রয়োজন হলেও এটা অটোমেশন একটা ফিজিবিলিটি আপনি টেস্ট করতে পারবেন এটার মাধ্যমে। ম্যানুয়াল টেস্টিং এর জন্য কোনো ধরনের টুল বা কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার প্রয়োজন নাই, জাস্ট কিছু কমন সেন্স আর একটা অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার বা একটা অ্যাপ্লিকেশনে কিভাবে রান হয়
অ্যাপ্লিকেশন কিভাবে চলে বা এটার ইউআই ইউএক্স টাইপের যে ব্যাপারগুলো আছে, এই কমন বিষয়গুলো ধারণা থাকলে আপনি ম্যানুয়াল টেস্টিং করতে পারবেন। আপনার কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানারও প্রয়োজন নাই। আর সফটওয়্যার টেস্টিং একটা ফান্ডামেন্টাল হচ্ছে 100% অটোমেশন ইজ নট পসিবল। সো আপনি একটা অ্যাপ্লিকেশনের সবকিছু 100% অটোমেট করতে পারবেন না। কিছু কিছু জায়গায় আপনার ম্যানুয়াল ইন্টারভেনশন লাগবেই। ম্যানুয়াল, যেমন ফর এক্সাম্পল দেই যে আপনি আপনার একটা অ্যাপ্লিকেশন আছে যেখানে আপনি কোনো একটা কাজ করলেন, একটা লগ ইন করতে গেলেন, লগ ইন করতে গিয়ে আপনাকে অথেন্টিকেট করার সময় একটা ওটিপি পাঠালো আপনার মোবাইলের মেসেজ। এখন এই ওটিপিটা আপনি মোবাইলের মেসেজ থেকে ওখানে কিভাবে নেবেন? এটা তো আপনি অটোমেট করতে পারতেছেন না। তার মানে ম্যানুয়াল ইন্টারভেনশন লাগবে এখানে। ম্যানুয়ালি সামহাউ সামওয়ান হ্যাজ টু পুট দা ওটিপি কোড ইন দা অ্যাপ্লিকেশন ম্যানুয়ালি, ওই মোবাইল থেকে দেখে। এই জন্য বলা হয় 100% অটোমেশন ইজ নট পসিবল, যার কারণে আমরা ম্যানুয়াল টেস্টিং করি আর কি। The goal of manual testing এর গোলগুলা কি? The key concept of manual testing is to ensure that the application is error free and it is working in the conformation to the specific functional requirements. So আমাদের যে functional requirements আছে, যে SRS সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, সেখানে যে রিকোয়ারমেন্টস গুলো বলা আছে, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী এই সফটওয়্যারটা কাজ করে কিনা এবং এই সফটওয়্যারটা এরর ফ্রি কিনা, এইগুলা চেকিং করার জন্য আমরা ম্যানুয়াল টেস্টিং করে থাকি। So test suites or test cases are designed during the testing phase and should have 100% test coverage. So আমরা টেস্ট কেস লিখি, আমরা বিভিন্ন রকম সিনারি মানে ফলো করি, স্ট্র্যাটেজি ফলো করি। যেমন আমরা অ্যাপ্লিকেশনটাকে বিভিন্ন মডিউল সাব মডিউল টেস্ট সিনারিওতে ভাগ করে থাকি। এই টেস্ট সিনারিও এগেইনস্টে আমরা টেস্ট কেস লিখি, তাই না? টেস্ট সুট হচ্ছে কালেকশন অফ টেস্ট কেসেস। এক বা একাধিক টেস্ট কেস থাকলে সেটাকে একটা টেস্ট সুট বলে। সো এই টেস্ট সুট এগুলো আমরা লিখি এবং এগুলোকে এক্সিকিউট করি, মানে ওই সফটওয়্যারটাকে রান করে এই টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করা হয়। এবং খেয়াল রাখা হয় যে আমার যত রকম ফাংশনালিটি আছে, যতগুলো রিকোয়ারমেন্টস আছে, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট যাতে আমাদের টেস্ট কেস ভিতরে কভার করে, কোনোটা যেন বাদ না যায়। এটাকে বলা হয় ওই যে 100% টেস্ট কভারেজ। It also makes sure that reported defects are fixed by the developer. So manual testing এর সময় যখন টেস্টাররা বাগ পায়, সেই বাগগুলোকে রেজ করা হয় এবং ডেভেলপাররা সেই বাগগুলো ফিক্স করে এবং রিটেস্টিং করা হয়। টেস্টাররা সেটাকে রিটেস্টিং করে, ঠিক আছে, এবং চেক করে যে বাগগুলো আসলে ফিক্সড হয়েছে কিনা। So basically this testing checks the quality of the system and delivers bug free product to the customer. So manual testing এর বোঝা গেল, তাই না? এরপর হচ্ছে দুইটা টার্মিনোলজি আছে, সিভিয়ারিটি আর প্রায়োরিটি। আমরা যখন কোনো বাগ রেজ করি তখন ওই বাগটার একটা সিভিয়ারিটি আমরা ফিক্স করি আর একটা প্রায়োরিটি ফিক্স করি। সিভিয়ারিটি হচ্ছে এই যে বাগটা বা এই যে ইস্যুটা আমার অ্যাপ্লিকেশনটাকে কোন লেভেলে এফেক্ট করবে, মানে সিভিয়ারিটি ইজ দ্য এক্সটেন্ট টু উইচ দ্য ডিফেক্ট ক্যান এফেক্ট দ্য সফটওয়্যার। একটা ডিফেক্ট ওই সফটওয়্যারকে কোন লেভেলে বা কতটুকু এফেক্ট করতে পারে, সেটাই হচ্ছে তার সিভিয়ারিটি। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলা যায়, ইট ডিফাইন্স দ্য ইম্প্যাক্ট দ্যাট এ গিভেন ডিফেক্ট হ্যাজ অন দ্য সিস্টেম। একটা ডিফেক্ট বা একটা বাগ যদি পাওয়া যায়, ওই বাগের কি ইম্প্যাক্ট আছে ওই অ্যাপ্লিকেশনে, সেটা হচ্ছে তার সিভিয়ারিটি, ঠিক আছে? ফর এক্সাম্পল, ইফ অ্যান অ্যাপ্লিকেশন অর web page crashes when a remote link is clicked, in this case clicking, আচ্ছা আমরা অ্যাপ্লিকেশনটা এই এক্সাম্পলটাতে পরে আসতেছি। সিভিয়ারিটি ক্যান বি অফ ফলোইং টাইপ। সিভিয়ারিটি বিভিন্ন রকম কয়েকটা ইতে ক্যাটাগরাইজ করা যায়, যেমন ক্রিটিক্যাল, খুব ক্রিটিক্যাল যদি কন্ডিশন হয়, যেগুলো অ্যাপ্লিকেশন চলতেছে, আমি কোনোভাবে আমার অ্যাপ্লিকেশনটা রানে করতে পারছি না, সামহাউ ক্র্যাশ করতেছে, সেটা ক্রিটিক্যাল হতে পারে, মেজর হতে পারে, মডারেট হতে পারে, মাইনর হতে পারে, কসমেটিক হতে পারে। এগুলো হচ্ছে সিভিয়ারিটির কিছু লেভেল। এরপর হচ্ছে প্রায়োরিটি। আচ্ছা, আমি একটা বাগ পেলাম, বাগটা হয়তো খুব বেশি সিভিয়ার হতে পারে, খুব কম সিভিয়ারও হতে পারে। সো প্রায়োরিটি কি করবে? প্রায়োরিটি ডিফাইন করবে আপনি কত দ্রুত এই বাগটাকে সলভ করবেন, কোনটাকে আগে সলভ করবেন, কোনটাকে পরে সলভ করবেন, এটা হচ্ছে তার প্রায়োরিটি। সো দিস প্রায়োরিটি স্ট্যাটাস ইজ সেট বাই দ্য কাস্টমার বা ক্লায়েন্ট by a project manager mentioning the time frame to fix the defect. So basically priority set করে, severity set করে হচ্ছে টেস্টাররা, টেস্ট যে করে সেই সিভিয়ারিটি সেট করে দেয়। প্রায়োরিটি বেসিক্যালি হচ্ছে কাস্টমার এন্ড থেকে আসে, কাস্টমার বা ক্লায়েন্ট তার প্রজেক্ট ম্যানেজারের ভায়া হয়ে এই প্রায়োরিটি সেট করে এবং কতটুকু সময় লাগবে ওই বাগটাকে ফিক্স করার জন্য সেটা মেনশন করে দেয়। বাট অনেক সময় অনেক অর্গানাইজেশনে যেটা হয়, টেস্টাররা অনেক সময় এই প্রায়োরিটি সেট করে দিতে পারে। এটা ডিপেন্ড করে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, ঠিক আছে? দ্য প্রায়োরিটি স্ট্যাটাস ইজ সেট বেসড অন দ্য কাস্টমার রিকোয়ারমেন্টস,
ঠিক আছে, যদি হাই প্রায়োরিটি সেট করেন সেক্ষেত্রে ওইটাকে সবার আগে সেট ইয়ে করতে হবে, সলভ করতে হবে। সো প্রায়োরিটি বলা হয় হাই, লো, মিডিয়াম আর হাই, এই তিনটা আমাকে প্রায়োরিটিকে ভাগ করা। আচ্ছা, তো এটা গেল সিভিয়ারিটি আর প্রায়োরিটি, তাই না? তো সিভিয়ারিটি আর প্রায়োরিটিকে না কম্বাইন করা যায়। কম্বাইন কিভাবে করা যায়? যে হাই সিভিয়ারিটি হাই প্রায়োরিটি, হাই সিভিয়ারিটি লো প্রায়োরিটি, লো সিভিয়ারিটি হাই প্রায়োরিটি, আর লো সিভিয়ারিটি লো প্রায়োরিটি। ঠিক আছে, একটা বাগ যদি অ্যারাইজ হয় সেক্ষেত্রে সেটা সিভিয়ারিটি কি হবে আর প্রায়োরিটি কি হবে এটা দিয়ে একটা কম্বিনেশন করা যায়। ঠিক আছে, সো আমি যদি আপনাদেরকে একটা সিনারিও বলি, তাহলে আপনারা কি বলতে পারবেন? একটা বাগ আছে, এই বাগটা সিভিয়ারিটি কি হবে আর প্রায়োরিটি কি হবে? হাই সিভিয়ারিটি হাই প্রায়োরিটি, চারটা কম্বিনেশন বললাম, হাই সিভিয়ারিটি হাই প্রায়োরিটি, হাই সিভিয়ারিটি লো প্রায়োরিটি, লো সিভিয়ারিটি হাই প্রায়োরিটি, লো সিভিয়ারিটি লো প্রায়োরিটি। ঠিক আছে, আমি এটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনার বাংলাদেশ ব্যাংকের একটা ওয়েবসাইট আছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যে লোগো আছে বাংলাদেশ ব্যাংকের লোগোটাতে বাংলাদেশ ব্যাংকের বানানে একটা ভুল আছে। বাংলাদেশের বানানটাতে একটা ভুল আছে, স্পেলিং মিস্টেক। বাংলাদেশ ব্যাংকের প্রথমেই শুরুতে হোম পেজে যে লোগো আছে সেখানে ধর স্পেলিং মিস্টেক আছে। তো এটা অবশ্যই একটা বাগ, যেহেতু এটা কসমেটিক হলেও স্পেলিং মিস্টেক ইজ কাইন্ড অফ কসমেটিক বাগ। এটা খুব মাইনর লেভেলে, মানে কসমেটিক লেভেলের বাগ আর তারপরেও এটা একটা বাগ। তো এই বাগটাকে আপনারা যদি আমি কম্বিনেশনে ফেলতে চাই, এটা আপনারা এই চারটা কম্বিনেশনে কোন কম্বিনেশনে ফেলবেন? এটা কি হাই সিভিয়ারিটি হাই প্রায়োরিটি বলবেন, নাকি হাই সিভিয়ারিটি লো প্রায়োরিটি বলবেন, নাকি লো সিভিয়ারিটি হাই প্রায়োরিটি, নাকি লো সিভিয়ারিটি লো প্রায়োরিটি? কেউ কি বলতে পারবেন? লো সিভিয়ারিটি লো প্রায়োরিটি। আচ্ছা, লো সিভিয়ারিটি লো প্রায়োরিটি আসছে। হ্যাঁ, কেন লো সিভিয়ারিটি কেন? লো সিভিয়ারিটি আর মিড লো প্রায়োরিটি হবে না, বেশি ইয়া হবে। লো সিভিয়ারিটি এটা আসলে মানে মেজর কোনো এফেক্ট করবে না, রাইট, চেঞ্জ হওয়া পর্যন্ত। আর প্রায়োরিটি তো আসলে এটা একটা রেপুটেশনের ব্যাপার, সো হয়তো একটু আপগ্রেডেড হইতে পারে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাই, ভেরি গুড। এটা এক্স্যাক্টলি মানে একদম রাইট আনসার। তো দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আমি ঢুকেই বাংলাদেশ ব্যাংকের লোগোটা আমার চোখে পড়বে, তাই না? তো সেখানে বাংলাদেশ ব্যাংকের বানানটা ভুল আছে, সামহাও বাংলাদেশের বানান বা ব্যাংকের বানান ভুল থাকতে পারে। যদিও এই বানান ভুলের কারণে ওই অ্যাপ্লিকেশনে কোনো ইম্প্যাক্ট নাই, ওই অ্যাপ্লিকেশনের ফাংশনালিটি ইউজ করতে আপনার কোনো সমস্যা হবে না। সো এটা একটা লো সিভিয়ারিটি বাগ। বাট এটা যেহেতু বাংলাদেশ ব্যাংকের নামের বানানে ভুল, এটা একটা অর্গানাইজেশন, সারা বাংলাদেশের মানুষ এটাকে ইউজ করতেছে, বা এই ওয়েবসাইটটা সারাদিন অনেক মানুষ ইউজ করে, সবাই যদি ঢুকেই দেখে বাংলাদেশের বানান ভুল, সো এটা একটা ইমেজের ব্যাপার, মান ইজ্জত কিছু থাকবে না। ঠিক আছে, মান ইজ্জতের ব্যাপার। সো যেহেতু এটা নামের বানানে ভুল, বাংলাদেশ বানানে ভুল, সো এটা লো সিভিয়ারিটি হলেও এটা সবার আগে হাই প্রায়োরিটি দিয়ে সলভ করতে হবে। সেজন্য এটার ইয়ে হবে হচ্ছে লো সিভিয়ারিটি হাই প্রায়োরিটি। ঠিক আছে, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই। আপনারা তো আমরা সবাই কম বেশি আসলে প্রতিদিন অনেক ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ভিজিট করি। তো আপনারা খেয়াল করছেন কিনা, ম্যাক্সিমাম ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে কয়েকটা কমন পেজ থাকে, যেমন অ্যাবাউট আস, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, প্রাইভেসি পলিসি, টার্মস অফ ইউজ, এই টাইপের কিছু পেজ থাকে। আপনারা কেউ কি এখানে আমরা যে কজন আছি, কেউ কি কোনোদিন কোনো ওয়েবসাইটের এই প্রাইভেসি পলিসিতে গিয়ে পড়ে দেখছেন কি বলছে? কেউ একজন আছেন? মানে জীবনেও ক্লিক করছেন আপনারা? স্যার মাঝে মাঝে অ্যাবাউট আস দেখা হয়, অ্যাবাউট আস না, প্রাইভেসি পলিসির কথা বলি। অ্যাবাউট আস হয়তো আপনি ক্লিক করতে পারেন জানার জন্য, প্রাইভেসি পলিসিতে আসলে না 2% ইউজারও ক্লিক করবে না। 100 জনে 2 জনে হয়তো দেখার সময় না, এখন আমরা ওগুলো আসলে ইগনোর করি, আমাদের প্রয়োজন হয় না দেখার। যদি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তাদের প্রাইভেসি পলিসিটা প্রত্যেকটা ইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা তো সবাই মানে সবাই ভালনারেবল আমরা, হ্যাঁ প্রত্যেকটা মানুষই আমরা সামহাও কারো না কারো কাছে এক্সপোজড পুরোপুরি। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম টুল ইনস্টল করি, আমাদেরকে ফার্স্টে একটা চেক বক্সে ক্লিক করতে বলা যায়, আই এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশনস। আমরা কখনোই কি ওই চেক বক্সে ক্লিক করার সময় টার্মস কন্ডিশন গুলো পড়ে আসি উপর থেকে? আমার তো মনে হয় না আমরা এখানে কেউ পড়ি। ওই টার্মস এন্ড কন্ডিশনে সব বলা আছে যে আপনার ডেটা আমি কিভাবে ইউজ করবো, আপনার ডেটা ইউজ করার পারমিশন আমাকে আপনি দিয়ে দিচ্ছেন। ওই চেক বক্সে ক্লিক করা মানে হচ্ছে আপনার ডেটা আপনি ইউজ করা, মানে গুগলকে ধরেন ফর এক্সাম্পল আপনি গুগল আপনার মোবাইলে ইনস্টল করছেন, আপনার মোবাইলে আপনার কন্ট্যাক্ট সব গুগলের ইয়েতে আছে,
এর মানে হচ্ছে গুগল ইচ্ছা মতো ওই টার্মসে যেভাবে বলা আছে সেভাবে গুগল চাইলে আপনার এগুলো ইউজ করতে পারে, ফেসবুক চাইলে আপনার এটা ইউজ করতে পারে, ওই টার্মস এন্ড কন্ডিশনে বলা ছিল, আপনি তো পড়ে দেখেননি। যাই হোক, তো এরকম প্রাইভেসি পলিসি বা এই টাইপের পেজগুলো আসলে আমরা 2% ইউজারও এখানে ক্লিক করে না। তো এরকম একটা যদি সিনারিও হয়, একটা ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি পেজ আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী, রিকোয়ারমেন্টস অ্যাজ পার রিকোয়ারমেন্টস আমি যদি প্রাইভেসি পলিসি লিংকে যদি ক্লিক করি তাহলে একটা পেজ আসবে, সেই পেজে প্রাইভেসি পলিসিগুলো লিস্টেড থাকবে। এই তো, এটা হচ্ছে রিকোয়ারমেন্টস, তাই না? এখন সামহাও কোনো কারণে আপনি যখনই প্রাইভেসি পলিসি লিংকে ক্লিক করতেছেন একটা 500 ইন্টারনাল সার্ভার এরর দিচ্ছে। কি হচ্ছে, প্রাইভেসি পলিসি লিংকে কোন একজন ইউজার, ওই 2% এর ভিতরে একজন ইউজার ওই প্রাইভেসি পলিসি লিংকে ক্লিক করে তার প্রাইভেসি পলিসিগুলো দেখতে যাচ্ছে। তো ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, 500 ইন্টারনাল সার্ভার এরর। সো এটা অবশ্যই একটা বাগ, কারণ অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমার ওই প্রাইভেসি পলিসি লিংকে ক্লিক করলে কি প্রাইভেসি পলিসি পেজটা আসার কথা ছিল, ওই প্রাইভেসি পলিসিস গুলা লিস্টেড থাকার কথা ছিল, তাই না? সেটা না আসে আমাকে এটা 500 ইন্টারনাল সার্ভার এরর দিচ্ছে। সো এটা ইট শুড বি এ বাগ, অবশ্যই এটা বাগ। এখন প্রশ্ন হচ্ছে এই বাগটাকে তাহলে আপনি ওই 4টা ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে ফেলবেন? এনিওয়ান? So priority low but severe high. সিভিয়ারিটি হাই, প্রায়োরিটি লো কেন? Sir, most of the people that click করে না, খুব পার্সেন্টেজ কম থাকে এই জন্য priority low. Exactly. Thank you very much. So ultimately as per requirements আমার এই প্রাইভেসি পলিসি পেজটা আসার কথা ছিল, যেটা কিনা আসতেছে না, ইন্টারনাল সার্ভারেরও দেখাচ্ছে। সো এটা অবভিয়াসলি একটা হাই সিভিয়ারিটি ডিফেক্ট বা হাই সিভিয়ারিটি বাগ, এটা একটা সিভিয়ার প্রবলেম। বাট যেহেতু আমি যখন ডেভেলপমেন্ট ফেজে থাকবো আমার এরকম অনেক বাগ আসবে যেগুলো আরো হয়তো বেশি সিভিয়ার বা হাই সিভিয়ার অনেক বাগ থাকবে, যেগুলোর ভিতরে কিছু কিছু থাকবে আমার আগে ফিক্স করতে হবে। তো ওই হিসাবে যেহেতু প্রাইভেসি পলিসি পেজটা বা এই টাইপের পেজগুলা 2% ইউজার হয়তো ক্লিক করবে বা খুব কম সংখ্যক ইউজার এখানে যাবে, ভিজিট করবে, সেক্ষেত্রে এটা হাই সিভিয়ারিটি ডিফেক্ট হলেও এটাকে একটু পরে সলভ করলেও সমস্যা নাই। তার মানে এটাকে আমি হাই সিভিয়ারিটি বাট লো প্রায়োরিটি দিতে পারি, ঠিক আছে? তো এখানে আসলে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, হাই সিভিয়ারিটি হাই প্রায়োরিটি হাই সিভিয়ারিটি বাগ দেওয়া আছে, বলতেছে an error which occurs on the basic functionality of the application and will not allow the user to use the system. আপনি আপনার বেসিক ফাংশনালিটি পারফর্ম করতে পারেন না, সিস্টেম ইউজ করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে হাই প্রায়োরিটি হাই সিভিয়ারিটি। এক্সাম্পল দেওয়া আছে, সাইট মেইনটেনিং দ্য স্টুডেন্ট ডিটেইলস অন সেভিং রেকর্ড if it doesn't allow to save the record. আপনি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেখানে স্টুডেন্টের রেকর্ডই আপনি করতে পারতেছেন না, সেভ করতে পারতেছেন না। সো এটা অবশ্যই একটা হাই সিভিয়ারিটি হাই প্রায়োরিটি বাগ। হাই প্রায়োরিটি লো সিভিয়ারিটি বাগের কথা হচ্ছে স্পেলিং মিস্টেক, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটা এক্সাম্পল দিই। আপনার লোগোর এক্সাম্পল দিলাম, আপনার অ্যাপ্লিকেশনে কোনো একটা জায়গায় ভিতরে কোনো একটা স্পেলিং মিস্টেক আছে, কোনো একটা কয়েকটা বানান ভুল আছে বা একটা জায়গাটা স্পেলিং মিস্টেক আছে, সেটা নিচের দিকে প্যারাগ্রাফের ভিতরে কোনো জায়গায়, এটা অবশ্যই একটা বাগ, কসমেটিক বাগ। বাট এটাকে আপনি কোন ইয়েতে ফেলবেন, কোন এই ক্যাটাগরিতে? Low severity, low priority. আচ্ছা, এটা হচ্ছে লো সিভিয়ারিটি লো প্রায়োরিটি, কারণ যে কোনো ধরনের স্পেলিং, যেগুলো স্পেলিং মিস্টেক বা এই ধরনের কসমেটিক ইস্যু যেগুলো কিনা প্যারাগ্রাফের ভিতরে আছে, যেখানে হয়তো মানুষজন খুব বেশি যাবে না, যদি কোনো কাভার পেজ বা কোনো লোগোর ভিতরে স্পেলিং মিস্টেক থাকতো সেক্ষেত্রে হয়তো সেটা মানুষ ইজিলি দেখতে পারতো, সেটা আমার লো সিভিয়ারিটি হলেও হাই প্রায়োরিটিতে ঠিক করতে হতো। কিন্তু স্পেলিং মিস্টেক যেগুলো প্যারাগ্রাফের ভিতরে আছে বা খুব নিচের দিকে আছে, রিপোর্টের ভিতরে আছে, কাভার পেজ হেডিং এ নাই, সেগুলো আমার লো সিভিয়ারিটি লো প্রায়োরিটি দিলেও হবে। আচ্ছা, আর হচ্ছে এই তো সবই মনে 4টাই কভার করে ফেললাম। ওকে, তাহলে আমরা সিভিয়ারিটি প্রায়োরিটি দেখলাম, সিভিয়ারিটি প্রায়োরিটির কয়েকটা সিনারিও দেখলাম, 4টা ক্যাটাগরি আমরা ভাগ করতে পারি, সেই 4টা ক্যাটাগরি দেখলাম। এখন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে, সিভিয়ারিটি প্রায়োরিটি নিয়ে? সো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে মনে হয় আমরা এখানে শেষ করতে পারি। আমরা মোটামুটি ভালোই আগাইলাম আজকে, বেশ কয়েকটা টপিক, আমরা এসডিএলসি কি জিনিস, এসডিএলসি এর ফেজ দেখলাম, এসডিএলসি মডেল গুলো দেখে ফেললাম, দেন ম্যানুয়াল টেস্টিং কি জিনিস আমরা দেখলাম, ম্যানুয়াল টেস্টিং এর গোল কি হতে পারে সেটা দেখলাম, সিভিআইটি এর প্রায়োরিটি কি দেখলাম, আর সিভিআইটি এর প্রায়োরিটি কে কিভাবে কম্বাইন করা যায় এবং কয়েকটা সিনারিও আমরা দেখে ফেললাম।
নেক্সট ক্লাসে আমরা শুরু করব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং দিয়ে, এবং বাকি আরো কয়েকটা স্লাইড আছে, আরো 30-40টা মতো স্লাইড আছে, সেই স্লাইডগুলো আমরা চেষ্টা করবো শেষ করার। তো আজকের এই যতটুকু আমরা পড়লাম এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই স্লাইডটা কিন্তু অলরেডি আপনাদের সাথে ফেসবুকে শেয়ার করা আছে গ্রুপে। স্যার আমি তো ফার্স্ট ক্লাসে ছিলাম না, মেবি আমি গ্রুপেও নেই ফেসবুকে। ফার্স্ট ক্লাসে ছিলেন না? ফার্স্ট ক্লাসের রেকর্ডিংটা আছে গ্রুপে। ফার্স্ট আপ গ্রুপে? হ্যাঁ, ফেসবুক গ্রুপে দেওয়া আছে রেকর্ডিংটা ফার্স্ট ক্লাস। তো ফেসবুক গ্রুপে কি এই নামে, মানে সফটওয়্যার টেস্টিং? ফেসবুক গ্রুপে আপনি নাই? মেবি মনে হয় নেই। আচ্ছা, তাহলে আপনি একটু আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে যান, আমাদের এই চ্যাট বক্সে দিয়ে যান, আমি উদয় ভাইকে দিয়ে আপনাকে অ্যাড করে নিব, বা আমি অ্যাড করে নিব, আপনাকে ইনভাইট করব। ফেসবুকে ফেসবুক অ্যাড্রেস আপনার এটা? ফেসবুকের ইয়েটা দিবেন আমাকে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস এটা না? ঠিক বা আছে। আমি আপনাকে একটা কাজ করি, আমি আপনাকে হচ্ছে ইয়েটা দিচ্ছি, ফেসবুকের যে ইউআরএলটা গ্রুপের। হ্যাঁ, ঠিক আছে, আমি দিচ্ছি এখানে, আপনি এটা অ্যাড করে নেন। তো আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা বাসায় একটু দেখবেন এগুলা, যেগুলো আমরা সোফা দেখলাম আর কি। যদি কারো কোনো কোয়েরি অ্যারাইজ হয় বাসায়, তো আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ওটা নিয়ে আলোচনা করবো।